তাহলে হাইপার সেন্সিটিভিটি আজকে শেষ করে দেব 2 ঘন্টা। আমরা যখন ইমিউনিটি যখন ডিফাইন করেছিলাম তখন এই টার্মটা পেয়েছিলাম, কিন্তু ইমিউনিটির ভালো দিক ছিল এবং খারাপ দিক ছিল, তাই তো? ভালো দিক ছিল যে যে অ্যান্টিজেন, যেটা ব্যাকটেরিয়া, ভাইরাস বা আদার ফরেন পার্টিকেল যেগুলো বডিতে প্রবেশ করলো সেগুলোকে ক্লিয়ার করে দেবে, তাই তো? মানে ইনফেকশন ভালো হয়ে যাবে। আর কিছু খারাপ দিক ছিল। খারাপ দিকগুলো ছিল কি, এই যেগুলো যে হঠাৎ ডিসঅর্ডার অফ ইমিউন সিস্টেম খারাপ হয়, হাইপার সেন্সিটিভ রিয়াকশন, অটোইমিউন ডিজিজ, এবং এই দুটাই মেইনলি। আর যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে? ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি স্টেটস। ঠিক আছে, এক্সাম্পল কিন্তু এইটাই, এই দুটাই। ভালো দিক আর ভালো দিক তো আমি আগে বলেছি, আর এতদিন যেগুলো বললাম। আর খারাপ দিক হলো হাইপার সেন্সিটিভ রিয়াকশন, অটোইমিউন ডিজিজ। আর যদি ইমিউন সিস্টেমের ডেফিসিয়েন্সি হয় তাহলে হবে ইমিউনোলজিক্যাল ডেফিসিয়েন্সি স্টেট। এখন দেখো, হাইপার সেন্সিটিভ ডিফাইন কিভাবে করব? an exaggerated or inappropriate immune response that leads to tissue damage and usually occurs on subsequent exposure to that particular antigen by immunogen is called hypersensitivity. লাইন বাই লাইন বলতে হবে। তাহলে প্রথম কি বললাম? an exaggerated মানে বেশি, অর্থাৎ ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স যদি হয় তাহলে কি হবে? লিডস টু টিস্যু ড্যামেজ, যে টিস্যু ড্যামেজ করবে। এবং কখন করবে? usually occurs on subsequent exposure to that particular antigen or immunogen is called hypersensitivity. তাহলে প্রথম এই একটা অ্যান্টিজেন বা ইমিউনোজেন প্রথম প্রবেশ করলো তখন কিন্তু হবে না, এটা সেকেন্ড টাইম যখন হবে তখন কিন্তু টিস্যু ড্যামেজ করবে। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু রাখবা যে হাইপার সেন্সিটিভিটি ইজ অলওয়েজ সেকেন্ডারি রিয়াকশন। প্রথমে হবে কি, যে একটা সেন্সিটাইজড আমাদের ইমিউন সেলগুলো ইমিউনাইজ হয়ে যাবে, সেন্সিটাইজড হয়ে থাকবে। তারপরে যখন ওই অ্যান্টিজেন আবার যদি প্রবেশ করে তখন সেটা ইফেক্টর হয়, অ্যাক্টিভ হয়ে যাবে এবং তোমার টিস্যু ড্যামেজ করবে। যার ফলে এই জিনিসটা বারবার বলবো, বা যখন আমরা করবো তখন সবকিছু ক্লাস শেষে তোমার বুঝবা। তাহলে an exaggerated or inappropriate immune response that leads to tissue damage and usually occurs on subsequent exposure to that particular antigen or immunogen is called hypersensitivity. এই হলো ডেফিনিশন। এরপর টাইপ বা ক্লাসিফিকেশন। ক্লাসিফিকেশন আমরা 3 ভাগে ভাগ করতে পারি। একটা হলো কুমস অ্যান্ড জেল ক্লাসিফিকেশন। আরেকটা ভাগে ভাগ করতে পারি হলো যে ক্লাসিফিকেশন অন দ্য বেস অফ অনসেট অফ অ্যাকশন, এবং আরেকটা ভাগে ভাগ করতে পারি ক্লাসিফিকেশন অন দ্য বেসিস অফ মেকানিজম অফ অ্যাকশন। তাহলে 3টা ভাগ। একটা হলো কুমস অ্যান্ড জেল, তারপরে অনসেট অফ অ্যাকশন, সময় কত লাগতেছে, আর একটা হলো মেকানিজম অ্যাকশন। এই 3টা ভাগে আমরা ভাগ করব। তাহলে কুমস অ্যান্ড জেল, এটা কি দুটা সায়েন্টিস্টের নাম অনুযায়ী নাম এটা নামকরণ করা আছে, এই জন্য কুমস অ্যান্ড জেল ক্লাসিফিকেশন। এই অনুযায়ী 5টা ভাগে ভাগ করা হয়। নাম্বার 1 টাইপ 1 or immediate type or anaphylactic hypersensitivity. Type 2 or cytotoxic hypersensitivity. Type 3 or immune complex mediated hypersensitivity. Type 4 or delayed type or cell mediated hypersensitivity. And type 5 or stimulatory hypersensitivity. 5টা। আমরা যখন ক্লাসিফিকেশন বলবো, জানতে চাইবো, তখন তোমার আগে হেডলাইন গুলো বলে দেবা, 3টা হেডলাইন। তারপরে এখন কুমস এন্ড জেল তারপর বলতে যাবে। কারণ কুমস এন্ড জেল টাইপ বলতে গিয়ে অনেকে বলে কি টাইপ 1, টাইপ 2, টাইপ 3, টাইপ 4, টাইপ 5 এইভাবে বলে, কিন্তু ওইটা আমরা অ্যাকসেপ্ট করবো না। টাইপ 1 এর সঙ্গে অবশ্যই তোমাকে বলতে হবে টাইপ 1 অর ইমিডিয়েট টাইপ অথবা অ্যানাফাইল্যাক্টিক হাইপারসেনসিটিভিটি। ঠিক আছে, টাইপ 2 এর সঙ্গে অবশ্যই বলতে হবে সাইটোটক্সিক হাইপারসেনসিটিভিটি। টাইপ 3 এর সঙ্গে অবশ্যই বলতে হবে ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। আর টাইপ 4 হলো ডিলে টাইপ অর সেল মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি।
টাইপ 5 অর স্টিমুলেটরি হাইপারসেনসিটিভিটি। এখন টাইপ 1 এর এটা অ্যান্টিবডি, এখানে কোন অ্যান্টিবডি কাজ করে, দিস ইজ মেডিয়েটেড বাই ইমিউনোগ্লোবুলিন ই। আমরা কিন্তু অনেকবার পড়েছি কেন আইজি এর কাজ কি, আইজি এর কাজ কি অনেকবার পড়ছি না, যখন মাস্ট সেল বেসোফিল যখন পড়লাম, তারপরে তোমার হলো যখন হেলমেট দিক, এগুলো অনেক পড়ছি। তারপরে তোমার যে ই এর কাজ কি, হ্যাঁ ইএসএলএম এর কাজ কি, আইজি এর কাজ কি, এগুলো এগুলো আমরা কিন্তু পড়েছিলাম। তাহলে এই জিনিসটা আজকে ক্লিয়ারলি তোমরা জানবা। তাহলে টাইপ 1 or immediate type বা anaphylactic type hypersensitivity mediated by IgE. Type 2 or cytotoxic hypersensitivity mediated by IgG and IgM, দুটাই IgG or IgM. আর type 3 or immune complex mediated hypersensitivity, এটা mediated by IgG. আর type 4 or delayed type or cell mediated hypersensitivity mediated by, এখানে দেখো cell mediated, তার মানে mediated by sensitized T lymphocyte. আর লাস্টে দেখো টাইপ 5 or stimulatory hypersensitivity mediated by IgG and IgM. তাহলে তোমার চারটা হলো তোমার সবগুলো অ্যান্টিবডি আছে, তাই তো? আর শুধু একটা আসলে হলো তোমার হলো সেল মেডিয়েটেড, রিমেম্বার দিস। এবং কোন সেল আসতেছে এখানে? সেনসিটাইজড টি লিম্ফোসাইটস, এগুলো পরে আবার আসতেছে। তাহলে এই জন্য আমরা যখন এই যে টাইপ 4 দেখো, একটা ডিলেট টাইপ বলছি আর একটা হলো সেল মেডিয়েটেড টাইপ। তাহলে ক্লাসিফিকেশন অন্য দুইটা যাব, তখন দেখো ওই জিনিসটা দেখো অন দ্য বেস অফ অনসেট অফ অ্যাকশন। টাইপ 4 এর আরেকটা নাম কি ছিল? ডিলেড টাইপ হাইপারসেনসিটিভিটি। তাহলে টাইপ 4টা হলো ডিলেড টাইপ হাইপারসেনসিটিভিটি, আর বাদ বাকি সবগুলো হলো ইমিডিয়েট হাইপারসেনসিটিভিটি। ঠিক আছে? তাহলে অনসেট অফ অ্যাকশন, তাহলে খেয়াল থাকবে শুধু টাইপ 4। আর টাইপ 4 এর আরেকটা নাম কি ছিল? ডিলেড টাইপ অর সেল মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি। তাহলে এখানে দেখো মেকানিজম অফ অ্যাকশনে দেখো টাইপ 4 হলো সেল মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি, আর বাদ বাকি সবগুলো হলো অ্যান্টিবডি মেডিয়েটেড। তাহলে অন দ্য বেস অফ অনসেট অফ অ্যাকশন যে আমরা ভাগ করলাম ইমিডিয়েট আর ডিলেট। কোনোগুলো তাড়াতাড়ি হচ্ছে, আবার কোনোটা দেরি হচ্ছে, ডিলেট। ডিলেট হলো টাইপ 4। আর মেকানিজম অফ অ্যাকশন অনুযায়ী একটা ভাগ করবো, একটা হলো অ্যান্টিবডি মেডিয়েটেড আর একটা হলো সেল মেডিয়েটেড। সেল মেডিয়েটেড শুধু একটাই টাইপ 4, আর বাদ বাকি সবগুলো হলো অ্যান্টিবডি মেডিয়েটেড। এখন এইখানে আমরা জিজ্ঞাসা করব যে এই যে টাইপ 4 কোন অ্যান্টিবডি আসে? আইজি। টাইপ 2 হলো আইজিজি বা আইজিএম, টাইপ 3 হলো আইজিজি, এবং টাইপ 5 হলো আইজিজি এবং আইজিএম। এগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে। পরে আরোই বলবো ভাই, আমি এগুলো কিন্তু ভাইভাতে রিটেন তো আসবেই, পাশে ভাইভাতেও আমরা ইনভ্যারিয়েবল আমরা ধরবো। হাইপারসেনসিটিভিটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আচ্ছা, এখন টাইপ 1 হাইপারসেনসিটিভিটি, এটা আমরা এখন এক্সপ্লেইন করব। টাইপ 1 ইমিডিয়েট, এটা ইমিডিয়েট কেন বলা হলো? এটা অকার্স উইদিন মিনিটস আফটার অ্যান্টিজেন বাইন্ডস উইথ দ্য করেসপন্ডিং অ্যান্টিবডি। এই কারণে এর নাম হলো ইমিডিয়েট টাইপ অর অ্যানাফাইল্যাক্টিক হাইপারসেনসিটিভিটি। তাহলে অতি দ্রুত তাহলে এটা হয়, অ্যান্টিজেন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করার পরে মিনিটের মধ্যেই অ্যাকশন শুরু হয়ে গেল। ঠিক আছে? এবং কোন অ্যান্টিবডি? আইজিই মেডিয়েটেড। এবং তোমরা জানো আইজিইর হাফ লাইফ কত? কত? 2 days sir. হ্যালো, So 2 days. 2 days, 2 days, হাফ লাইফ 2 days। কিন্তু এটা যখন তোমার মাস্ট সেল এবং বেসোফিলের সঙ্গে বাইন্ড করবে, তখন এটা কিন্তু হাফ লাইফটা বেড়ে যায়, লং লিভড হয়ে যায়। তখন সেটা হতে পারে উইক থেকে মান্থ হতে পারে। এই জন্য এটা ইন্ট্রোডাক্টরি একটা বলে রাখি, আইজি শর্ট লিভড, half life 2 days, but when IgG hits with mast cell, it becomes long lived. That means weeks to months. এবং এটা মাস্ট সেলের সঙ্গে বাইন্ড করে। এই জন্য আমরা এখানে কোশ্চেন করব, যেটা টাইপ 1 হাইপার সেনসিটিভিটি, এটা কোন অ্যান্টিবডি এখানে আসে এবং কোন সেল এখানে আসে? তাহলে বলতে হবে মাস্ট সেল অ্যান্ড বেসোফিল। ঠিক আছে? ভাইবার কোশ্চেন দুটা তোমার হয়ে গেল।
এখন আমরা মেকানিজমটা পড়বো হাইপার সেন্সিটিভিটি টাইপ 1 এর। এটা হোয়াইট অ্যান অ্যান্টিজেন বা অ্যালার্জেন enters into the body first time, it is taken up by antigen presenting cells, that is macrophage. এবং অ্যান্টিজেন প্রেজেন্ট সেল প্রসেস অ্যান্ড প্রেজেন্ট অ্যান্টিজেন টু হেল্পার টি সেল, এগুলো আমরা কিন্তু অলরেডি বহুবার আলোচনা করেছি, একই বিষয় নিয়ে এবারও বারবার আসবে। তারপর কি হেল্পার টি সেল ওখানে কি করলো, হেল্পার টি সেল, এখানে হেল্পার টি সেল স্টিমুলেট, এখানে হেল্পার টি সেল কোনটা আসবে, হেল্পার টি সেল তখন কাজ করবে কি, এটা আবার কাজ করবে বি সেলের উপরে। বি সেল তখন কি হবে, ট্রান্সফার ইনটু প্লাজমা সেল, তাই তো? প্লাজমা সেল তৈরি করবে, এই ক্ষেত্রে দেখো ব্যতিক্রমী, এখানে আইজি তৈরি করবে। আইজি তৈরি কেন করতেছে এটা পরে আমরা আসতেছি। তবে আইজি তৈরি করলো, তারপরে আইজি অন করবে কি, এই মাস্ট সেল এবং বেজোফিল আছে এর সঙ্গে বাইন্ড করবে প্রো এফসি রিসেপ্টর। আমরা একটা অ্যানিমেশন দেখাইছিলাম, কিন্তু ওই অ্যানিমেশনটা খেয়াল করো। আইজি মলিকুল বাইন্ডস উইথ দ্য মাস্ট এন্ড বেজোফিল। দিস ইজ কল্ড দ্য, এই পর্যন্ত এটাকে বলো সেন্সিটাইজেশন পেশ, অথবা বলতে পারি প্রাইমিং অফ দ্য মাস্ট সেল অর সেন্সিটাইজেশন। তাহলে প্রথম একটা অ্যান্টিজেন বা অ্যালার্জেন প্রকাশ করলো, তাহলে প্রথম কে যাবে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল, যেমন ম্যাক্রোফেজ, তাকে ইনগালভ করলো, তারপর তাকে ভেঙে দিল এবং সিচুয়েশন বাইন্ড করে কোথায় আসলো, সেল সার্ফেসে। তারপরে সেটাকে রেকগনাইজ করবে হেল্পার সেল, হেল্পার টি সেল। হেল্পার টি সেলের কোনটা, হেল্পার 2 যেটা, সেটা রেকগনাইজ করবে। তারপরে হেল্পার টি সেল তখন কি করবে, বি সেলকে অ্যাক্টিভেশন করবে এবং বি সেল তখন প্লাজমা সেল থেকে প্লাজমা সেলে ডিফারেন্সিয়েট হবে। প্লাজমা সেল কি করবে, অ্যান্টিবডি তৈরি করবে। এবং এখানে অন্য ক্ষেত্রে কি হয়, আইজিজি আইজিএম এগুলো তৈরি হয়, কিন্তু এক্ষেত্রে হবে শুধু আইজিই। এবং আইজি তখন এই তৈরি হলো, এটা করবে কি তখন এই টিস্যুতে বা মাসেল অথবা বেজোফিল এর সঙ্গে বাইন্ড করে এফসি রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করবে, প্রো এফসি রিসেপ্টর। আর এফএবি পোর্শনটা ওপেন থাকলো, এফএবি, ঠিক আছে? এ পর্যন্ত এটাকে বলবো দিস কল্ড প্রাইমিং অফ দ্য মাস্ট সেল অর বেজোফিল অ্যান্ড অর সেন্সিটাইজেশন। এটা প্রথম স্টেজ হলো। তারপর ওই একই টাইপ অ্যালার্জেন আবার প্রকাশ করো, তখন কি হবে, এখন দেখো, when the same individual is re-exposed to same allergen or antigen, then allergen binds to the FEB portion of the IG of the muscle and basophil. হ্যাঁ, এবং যখন ক্রস লিঙ্কিং হবে, তারপরে কি হবে, যখন ক্রস লিঙ্কিং হয়, তোমার মাসেল বাজোফিল একটা অ্যানিমেশন দেখছিলা, ক্রস লিঙ্কিং যখন হবে তখন মাসেল এবং বাজোফিল অ্যাক্টিভেশন হবে। ক্রস লিঙ্ক অফ দ্য সেল বাউন্ড আইজি কজ অ্যাক্টিভেশন অফ মাসেল অ্যান্ড বাজোফিল, যার ফলে কি হলো, মাসেল অর বাজোফিল রিলিজ দেন কেমিক্যাল মেডিয়েটর, যেমন সেরোটোনিন, হিস্টামিন, আর আরো অনেক কিছু আছে, পরে আমরা আসতেছি। রিলিজ হয় তখন ওটা কাজ করবে কার উপরে, একটা অ্যান্টিজেন বা অ্যালার্জেন বডিতে প্রথমে প্রবেশ করলো, তখন সেটা কি হলো, অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল তাকে ইনগালভ করলো, তারপরে তাকে ভেঙে দিল, দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র খণ্ডে বিভক্ত করলো, তারপর সেটা MSC2 এর সঙ্গে বাইন্ড করলো,
করে সেল সার্ফেসে চলে আসলো। তারপর সেটা রিকগনাইজ কে করবে? হেল্পার টি সেল থ্রো টি সেল রিসেপ্টর। তারপর সেখানে রোল প্লে কে আসবে, সেখানে হেল্পার টি সেল 2, এটা তখন সিক্রেট কি করবে? ইন্টারলিউকিন 4 and 5। তারপর সেটা আবার কাজ করবে কি বি সেলের উপরে। বি সেল তখন তোমার ট্রান্সফর্ম হবে প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে তৈরি হবে তোমার আইজিই। অন্য যেখানে তৈরি হয় তোমার আইজিএম আইজিজি তৈরি হয়, এক্ষেত্রে না হয় আইজিই তৈরি হলো। ব্যতিক্রম এখানে কেন দেখো। তারপরে ওই যে আইজিই তৈরি হলো, এটা আবার তখন করবে কি? মাস্ট সেল এবং বেজোফিল এর সঙ্গে বাইন্ড করবে। এটাকে আমরা বলতেছি প্রাইমিং অর সেন্সিটাইজেশন। তাহলে এটা হলো ফার্স্ট ফেজ গেল, প্রথম যখন অ্যালার্জেন প্রবেশ করলো। আবার যখন ওই অ্যালার্জেন আবারও মনে করো ওই সেম ইন্ডিভিজুয়ালে প্রবেশ করলো, তখন কি হবে? তখন সেক্ষেত্রে হবে যে তখন যে তোমার ওই যে আইজি আবার তৈরি হলো, তো আইজি আবার তৈরি হলো এবং এই অ্যালার্জেনটা তখন আইজি তো আগে তৈরি হয়ে আছে এবং বেজোফিল মাস্ট সেল এবং বেজোফিলের সঙ্গে বাইন্ড করা আছে, তাই তো? এখন তখন ওই যে তোমার মার্সেল বেজোফিল যখন অ্যানিমেশন দেখাইছিলাম তখন কি হয়েছিল যে তখন মার্সেল বা বেজোফিলের সঙ্গে বেজোফিলের যে দুইটা তোমার অ্যান্টিজেনের মাঝখানে অ্যান্টিবডির মাঝখানে তারা বসে গেল, তার মানে ক্রস লিঙ্কিং হলো। যখনই ক্রস লিঙ্কিং হলো তখনই সেই মার্সেল অথবা বেজোফিল অ্যাক্টিভেশন হলো। অ্যাক্টিভেশন হলে কি হবে? তখন সিক্রেট করবে তাদের গ্র্যানুলগুলো সিক্রেশন করবে হিস্টামিন, সেরোটোনিন, ব্রাডিকাইনিন, অনেক কিছু ইয়ে করবে, প্রোস্টাগ্ল্যান্ডিন, এগুলো আমরা পরে আসতেছি, এগুলো সিক্রেশন করবে। এগুলো তখন তোমার কাজ করবে কোথায়? একটা আমার কাজ করবে ভ্যাসেলের উপর কাজ করবে। ভ্যাসেলের উপর কাজ করলে কি হবে? ভ্যাসো ডাইলেশন হবে, তারপরে পারমিয়াবিলিটি বাড়া দেবে, যার ফলে ফ্লুইড লিকেজ হবে, হাইপোটেনশন হবে, শকে যেতে পারে, পেশেন্ট মারা যেতে পারে। তারপরে অনেক সময় হয় কি? স্মুথ মাসেল যেমন ব্রঙ্কিয়াল মাসেল, এখানে কাজ করলে তখন মাসেল কন্ট্রাকশন হবে এবং এই জন্য হাইপক্সিয়াও অনেক সময় রোগী মারা যেতে পারে। তারপরে আশেপাশে যেগুলো গ্ল্যান্ড আছে সেখানে গ্ল্যান্ডের উপর কাজ করবে, কাজ করলে কি? গ্ল্যান্ডগুলো সিক্রেশনটা বাড়িয়ে দেবে। এই হলো তোমার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। এটাই এটা এই অ্যানিমেশন অতটা এই অ্যালার্জেন প্রথম প্রবেশ করলো, এটা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। তাহলে এটাই দেখো এই যে প্লাজমা সেল তৈরি হলো, এটা বলছি আর বারবার বলতে চাচ্ছি না। এটাই, তাই তো? অ্যালার্জেন প্রবেশ করলো, অ্যান্টিজেন বাইন্ডিং সেল থেকে আসে, তোমার কোথায় আসলো? হেল্পার টি সেল, তাই তো? হেল্পার টি সেল তারপরে কাজ করলো তোমার বি সেলের উপর। বি সেল তখন কি করলো? দেখো এখানে সিলেক্ট করলো তোমার প্লাজমা সেল। প্লাজমা সেল থেকে তৈরি হলো অ্যান্টিবডি আইজি। আইজি তখন করলো কি? এই পরবর্তী এখানে দেখো আইজি তখন এখানে এখানে তো এটা অ্যানিমেশন ভেঙে গেছে। আইজি যখন ক্রস লিঙ্কিং হলো তখন এই যে তোমার তোমার কি তাদের যে গ্যানোল ভেঙে গেল এবং তোমার এনজাইম গুলো বিশ্বাস হলো, এগুলো তখন তোমার কাজ করতেছে। এগুলো একটু নষ্ট হয়ে গেছে এই জিনিস। যাক, এইটুকু তোমার পড়ছে, এখন আমি আর এটা বলতে যাচ্ছি না। এখানে দেখো তাহলে এই জিনিসটাই, এই জিনিসটা আর কি বলার প্রয়োজন আছে? ওই একই জিনিসটা, এই জিনিসটা এই ফিগারটা দেখে নাও তাহলে তোমার ভালো হবে। যারা যে প্রথম প্রবেশ করলো, আর আমি এগুলো এটা আর বলতে যাচ্ছি না। এগুলো এগুলো স্মুথ মাসেলের উপর কাজ করবে, ব্লাড স্মুথ স্মল ব্লাড ভেসেলের উপর কাজ করবে, মিউকাস গ্ল্যান্ডের উপর কাজ করবে, প্লাটলেটের উপর কাজ করবে, নার্ভের উপরে কাজ করবে, ইওসিনোফিলের উপর কাজ করবে, অনেকগুলোই এটা দেখাইছে। এগুলো এটা সেকেন্ড ফেজ কিন্তু এটা। এখন কেমিক্যাল মেডিয়েটর কি কি আছে? এই যে মাসেল বাজার থেকে যে সিক্রেশন হচ্ছে, কি কি সিক্রেশন হয়, এটাকে আমরা দুইটা হেডিং এ ভাগ করব। শুধু নামগুলো খালি জানবা। আমরা ভাগ করব প্রাইমারি মেডিয়েটর অথবা প্রিফর্ম মেডিয়েটর, আরেকটা হলো সেকেন্ডারি মেডিয়েটর। প্রাইমারির মধ্যে কি কি আছে বা প্রিফর্ম কি আছে? হিস্টামিন, সেরোটোনিন এবং অ্যাডেনোসিন। তারপরে এবং কেমোট্যাকটিক ফ্যাক্টর কিছু আছে, ইওসিনোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর, নিউট্রোফিল কেমোট্যাকটিক ফ্যাক্টর, এগুলো আছে।
আর সেকেন্ডারির মধ্যে কি কি আছে বা নিউরোসিনথেসিস, এখানে কি আছে? প্রোস্টাগ্ল্যান্ডিন, লিউকোট্রিন, থ্রম্বোক্সিন। তাহলে ওই কয়েকটা নাম, শুধু নামগুলো বলবো। আমরা ভাইভাতে জিজ্ঞাসা করি যে যে কেমিক্যাল মেডিয়েটর টাইপ 1 হাইপারসেনসিটিভিটি কি কি আছে, এই নামগুলো বলবো তাহলেই হবে। ঠিক আছে, এখন তোমাদের লাগবে এই যে হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন কয় ধরনের বা এক্সাম্পল। এটা দুই ধরনের, একটা হলো সিস্টেমিক অ্যানাফিলাক্সিস আর একটা হলো লোকাল অ্যানাফিলাক্সিস। লোকাল অ্যানাফিলাক্সিস ওকে বলি অ্যাটোপি। অ্যাটোপি কেন বলতেছে পরে আসতেছে। সিস্টেমিক অ্যানাফিলাক্সিস এটা কি হবে? যখন একটা অ্যালার্জেন বা অ্যান্টিজেন ডাইরেক্টলি তোমার ব্লাড স্ট্রিমে প্রবেশ করবে, তখন যে রেসপন্সটা হবে সেটা হলো সিস্টেমিক অ্যানাফিলাক্সিস। ঠিক আছে, যেমন তোমার, এবং ইট ইজ ভেরি সিভিয়ার কন্ডিশন, যেহেতু ডাইরেক্টলি তোমার ব্লাড স্ট্রিমে ছেড়ে গেল, এই জন্য এটা ভেরি সিভিয়ার কন্ডিশন। এবং এই সময় হয় কি তোমার হাইপোটেনশন হয় এবং শকে যেতে পারে পেশেন্ট, যেমন পেনিসিলিন হাইপারসেনসিটিভিটি। এই জন্য পেনিসিলিন যখন দেওয়া হয় কি ডাইরেক্টলি আমরা কি আইভি দেই? আইভি দেওয়া হয় না, আইএম দেওয়া হয়, তাই না? এবং আইএম দেওয়ার আগেও কিন্তু আমরা কিন্তু কোনো পেশেন্ট সেন্সিটাইজড কিনা আগে থেকে কিন্তু স্কিনে আমরা কিন্তু দিয়ে আগে দেখি যে সে কি সেন্সিটাইজড কিনা। যদি কোনো আগে থেকে সেন্সিটাইজড হয় তাহলে আমরা তাকে দেই না, কিন্তু আগে পরীক্ষা করে নিই। যখন তোমরা ওয়ার্ডে যাবা তখন তোমরা বুঝবা এটা পেনিসিলিন। তাহলে পেনিসিলিন সিস্টেমিক অ্যানাফিলাক্সিসের একটাই এক্সাম্পল পেনিসিলিন হাইপারসেনসিটিভিটি। এটা কি হয়? ইনিশিয়েটেড বাই অ্যান অ্যালার্জেন অর অ্যান্টিজেন when introduced directly into the bloodstream। এবং যেহেতু ব্লাড স্ট্রিমে যাচ্ছে, এটা ভেরি সিভিয়ার কন্ডিশন। এবং কিভাবে হয়? এটা যদি ব্লাড স্ট্রিমে যাচ্ছে তখন থেকে সে করবে কি স্মুথ মাসেলের উপর কাজ করে করে, যেমন ব্রঙ্কাল মাসেল, সেখানে যদি কাজ করে তাহলে ব্রঙ্কো কনস্ট্রিকশন হবে। আর ভ্যাসেলের উপর যদি কাজ করে তাহলে কি হবে? ভ্যাসোডাইলেশন হবে, পারমিটিভিটি বাড়া দেবে এবং তোমার হাইপোটেনশন হবে, যার ফলে শকে পেশেন্ট যেতে পারে এবং পেশেন্ট মারা যেতে পারে। এই হলো পেনিসিলিন হাইপারসেনসিটিভিটি। আর লোকাল অ্যানাফিলাক্সিস ওটার আরেকটা নাম হলো অ্যাটোপি। অ্যাটোপি এটা আবার প্রপার্টিস কি? এটা ডিপেন্ডিং অন রুট অফ ইনফেকশন এবং দে হ্যাভ স্ট্রং ফ্যামিলিয়াল প্রিডিসপোজিশন। বংশ মানে পরিক্রমা এটা আসে। বাবা মা থাকলে তার সন্তান হতে পারে, তার থেকে পরবর্তী বংশধর তার হতে পারে। এই জন্য বলা হয় ফ্যামিলিয়াল এটা ফ্যাক্টর জড়িত এখানে। এবং রুট অফ ইনফেকশন, যে রুটে প্রবেশ করবে সেখানে তোমার রেজিস্টার হবে। যেমন তোমার এক্সাম্পল কি, যদি নোজ দিয়ে প্রবেশ করে, ব্রঙ্কাইস দিয়ে প্রবেশ করে, তাহলে সেখানে ডিজ হবে তোমার ব্রঙ্কাইল অ্যাজমা। স্কিন দিয়ে প্রবেশ যদি করে তাহলে সেখানে হবে একজিমা অথবা আর্টিকেরিয়া। নোজ দিয়ে যদি প্রবেশ করে অ্যালার্জিক রাইনাইটিস। অনেক সময় দেখো কারো কারো দেখবা যে এখানে সবসময় সত্যি লাগিয়ে থাকে, তাই না? নোজ, এই যে, আর আই অনেক সময় দেখবা যে কারো কারো এই যে চোখ সবসময় লাল থাকে, প্রায় প্রায় লাল হয়ে যায়, ওটাকে বলে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। আবার অনেক সময় কারো কোনো কোনো খাবার খাইলে তার ডায়রিয়া শুরু হয়ে যায়। যে একটা হলে ফুড অ্যালার্জি বলবো, রেজাল্টিং গ্যাস্ট্রোএন্টারাইটিস। এক্সাম্পল গুলো খেয়াল রাখবা। তাহলে সিস্টেমিক হলো পেনিসিলিন হাইপারসেনসিটিভিটি, আর লোকাল হলো ব্রঙ্কাইতে ঢুকলে ব্রঙ্কাইল অ্যাজমা, স্কিনতে ঢুকলে একজিমা বা আর্টিকেরিয়া, নোজে ঢুকলে অ্যালার্জিক রাইনাইটিস, আইতে ঢুকলে বলবো অ্যালার্জিক কনজাংটিভাইটিস, আর জিআইটাতে ঢুকলে সেটাকে হয় ফুড অ্যালার্জি এবং আলটিমেটলি হয় কি গ্যাস্ট্রোএন্টারাইটিস। এখন এই অ্যালার্জি আমরা পড়লাম, অ্যালার্জেন পড়লাম, তাই না? এই জিনিসটা একটু পরীক্ষা আসে অবশ্য। অ্যালার্জি কাকে বলবো? তোমরা অ্যালার্জি টার্মটার সঙ্গে পরিচিত। তাহলে এই যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, এটা কোন অ্যান্টিবডি আসলো? আইজি, তাই না? এটাকেই বলা হয় তোমার অ্যালার্জি। আইজি মেডিয়েটেড রিঅ্যাকশন, এই যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি, এখানে যে তোমার এই আইজি মেডিয়েটেড রিঅ্যাকশনটা হলো, এটাকে বলবো অ্যালার্জি। আইজি মেডিয়েটেড রিঅ্যাকশন ইন টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি ইজ কল্ড অ্যালার্জি। আর অ্যালার্জেন কে? তাহলে ওই যে টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি যে সমস্ত অ্যান্টিজেন করতেছে সেগুলো হলো অ্যালার্জেন। তাহলে ডিফাইন কিভাবে করবো? অ্যান্টিজেন capable of stimulating type 1 hypersensitive reaction is called allergen. অ্যালার্জেন অনেক ধরনের আছে,
পোলেন, ফুলের রেণু, হাউস ডাস্ট, যার মধ্যে থাকে ফিশেস অফ ডাস্ট মাইট, ফুড যেমন পিনাট, শেলফিশ, তারপরে ড্রাগস এবং পেনিসিলিন, সালফোনামাইড, এবং ইনসেক্ট ভেনম, বি ভেনম। যেমন পোলেন, ফুলের রেণু, ফুলের রেণু কি হয়, যেমন কারো যদি ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে, হ্যাঁ, সে যদি গাছে ফুল ফুটে আছে বা ধানের ক্ষেতে ফুল ফুটে আছে, হ্যাঁ, তখন সে যদি ওই দিক দিয়ে যায় তাহলে কিন্তু তার ব্রঙ্কিয়াল অ্যাজমা তখন তার কিন্তু বেশি হবে, কিন্তু আবার অ্যাটাক হবে কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা। ঠিক আছে, ওই জন্য তোমার মেডিসিন মেডিসিন বলো তখন এগুলো জানবা। ফুলের রেণু একটা। হাউস ডাস্ট, এই তোমরা যে অনেকে আভিজাত্য দেখানোর জন্য কি করে, কার্পেট ব্যবহার করে, তাই তো? এখন ওই কার্পেটের মধ্যে মনে করো ধুলা জমে, তারপর সেখানে ডাস্ট মাইট থাকে, সেগুলো তার ফিকাল ম্যাটার থাকে, এগুলো যদি তোমার নাকে যায় তাহলে তোমার কিন্তু ধুলাবালি, তারপরে ফিকাল ম্যাটার এগুলো গেলে তোমার কিন্তু ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকলে তার খবর হয়ে যায়। ওই জন্য কিন্তু এই বাসা বাড়িতে অনেকেই আভিজাত্য ইয়ে করার জন্য যে ব্যবহার করে, এগুলো ব্যবহার করা ঠিক না। তবে হ্যাঁ, ব্যবহার করতে পারে যদি রীতিমতো পরিষ্কার করতে পারে, যদি ধুলাবালি বা ওই যে ডাস্ট মাইট, ফিকাল ম্যাটার জমা না থাকে, এগুলো যদি ইনশোর করতে পারে তাহলেই ব্যবহার করতে পারে, না অথবা ব্যবহার করা ঠিক না। আর বিশেষ করে যদি কারো ব্রঙ্কিয়াল অ্যাজমা থাকে তাহলে অবশ্যই তার ব্যবহার করা যাবে না। ফুডের মধ্যে পিনাট এবং শেলফিশ যেগুলো আছে, যেমন চিংড়ি মাছ, হ্যাঁ, এগুলো খাইলে অনেকের হইতে পারে কিন্তু। ড্রাগসের মধ্যে পেনিসিলিন, আগে তোমরা জানছো। তারপরে কট্রিম আছে না, কট্রিমের মধ্যে কি থাকে, সালফোনামাইড, কট্রামোক্সাজল, এর মধ্যে কি থাকে, সালফোনামাইড এবং টাইমেথোপ্রাইম। এই কট্রিম খাইলেও কিন্তু অনেকের কিন্তু তোমার যে হাইপার সেনসিটিভিটি হয়। তারপরে ইনসেক্ট ভেনমের মধ্যে যেমন ওই যে বি ভেনম, হ্যাঁ, মৌমাছির কামড় দিলেও কিন্তু সেটা হইতে পারে। এগুলো হলো অ্যালার্জেন। এখন এই আমরা বললাম অ্যাট্রপি, তাই না? এই যে অ্যালার্জি, কেউ অ্যালার্জিক, কারো অ্যালার্জি আছে, আবার কারো অ্যালার্জি নাই কেন, তাই না? কারো অ্যালার্জি হচ্ছে, আবার কারো অ্যালার্জি হচ্ছে না, কি জানো? এটা ইট ইজ ডিউ টু অ্যাট্রপি। আমরা অ্যাট্রপি টার্মটা অলরেডি আসলাম, আমি জানছি। অ্যাট্রপি কি বোঝায়, এটা পরীক্ষা আসে কিন্তু। আগে তোমরা জানছো নর্মাল কন্ডিশনে কি হয়, ইন্ডিউস আইজিএম তৈরি হয় নর্মালি, তাই না? কিন্তু কিছু কন্ডিশনে, বাট ইন সাম পিপল, excess amount of IgE is produced instead of IgM। ঠিক আছে, এবং এই এক্সেস অ্যামাউন্ট কেন তৈরি হয় তারপর জানতেছি। এবং এটা হলো তোমার দিস জেনেটিক্যালি প্রিডিসপোজড অ্যাবনর্মালিটি ইজ কল্ড অ্যাট্রপি। তা নরমালি হলো অ্যান্টিবডি তো হয় IgM IG হয়, IgM, কিন্তু কিছু কিছু পার্সনের তোমার IgG বা IgM তৈরি না হয়, তৈরি হবে IgE, এবং এটা বংশ পরিক্রমা হয়ে থাকে, বংশগত তার লিঙ্ক আছে। তাহলে এই জন্য, এবং এটা জেনেটিক একটা ফ্যাক্টর জড়িত, এটাকে বলা হচ্ছে তোমার অ্যাট্রপি। ঠিক আছে, অ্যাট্রপি। এখন অ্যাট্রপিটা কেন হয়, এবং অ্যাট্রপি ইউজুয়ালি রানস ইন ফ্যামিলি, বংশ পরিক্রমা হয়ে থাকে। এখন তোমার এই যে এইখানে তোমরা আসো যে IgG বা IgM তৈরি হয় নর্মালি, তারপরে তো IgE কেন হচ্ছে? Atopic individual helper T cell 2 produce increased interleukin 4, and this interleukin 4 causes class switching and produce increased IgE। ঠিক আছে, নর্মালি কি হচ্ছে তাহলে, হেল্পার টি সেল সিক্রেট করে 4 এবং 5, তাই তো? কিন্তু এই অ্যাটোপিক ইন্ডিভিজুয়াল এখানে করে কি, এই ইন্টারলিউকিন 4 এটা বেশি পরিমাণে তৈরি করে, এবং এইটা বেশি পরিমাণে তৈরি হওয়ার জন্য এটা ক্লাস সুইচিং করবে বেশি, এবং যার ফলে শুধু আইজি তৈরি হবে। এটাই তোমার স্যার হলো। ক্লাস সুইচিং কি স্যার? জি জি, স্যার ক্লাস সুইচিং বলতে কি বোঝাচ্ছেন? ক্লাস সুইচিং হলো ওই যে নরমালি তো প্রথম হলো IgM তৈরি হয়, তাই না? জি তারপরে স্যার। সেকেন্ডারি ইমিউন রেসপন্স তখন হয় কি, প্রথম IgM থাকে, তোমার জেনেটিক
তোমার জেনেটিক মানে কি বলো জেনেটিক চেঞ্জের জন্য তখন তোমার অন্য অ্যান্টিবডি তৈরি হবে, যেমন তোমার আইজিজি হবে, আইজিই হবে, আইজিএম এম হবে না, আইজিজি, আইজিডি, আইজিই এগুলো তৈরি হবে। এটাকে বলা হয় ক্লাস সেন্সিং। এটুকু শুধু খালি জানো যে প্রথম প্রাইমারি ইমিউন রেসপন্সে তৈরি হয় আইজিএম, কিন্তু পরবর্তী ইয়েতে তোমার এই আইজিএম থেকেই জেনেটিক্যালি তখন তোমার অন্য অ্যান্টিবডি তৈরি হবে। এটাকেই ক্লাস সেন্সিং বলা হয়। তাহলে এই জন্য তোমার বলো অ্যালার্জি কাকে বলা হয়, অ্যালার্জেন কাকে বলা হয়, অ্যাটপি কাকে বলা হলো, এগুলো জানবা। তাহলে এই হলো তোমার টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। এখন আমরা জানবো, আমরা কমপ্লিমেন্ট সেদিন পড়ছিলাম, ওইটা একটু জানি। আচ্ছা এটা জানার আগে আমরা এইটা জানি, এই যে মাস্ট সেল আর বেজোফিলের মধ্যে বেজোফিলের উপরে কোন কোন জিনিসটা কাজ করে, কোন কোন সেল এবং অ্যান্টিবডি কাজ করে, এটা আগে জানবো। আগে ফ্যাক্টরস কজেস মাস্ট সেল ডিগ্রানুলেশন, তার মানে কোন কোন ফ্যাক্টর তোমার মাস্ট সেল এবং বেজোফিলের উপরে কাজ করে। একটা আইজি, তারপরে তোমার কমপ্লিমেন্ট আমরা যখন বললাম গতকালকে কি পাইছিলাম, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন কি কি তৈরি হয়, একটা হলো তোমার ম্যাক ফরমেশন হয়, তাই না? তারপর কি হয়, ক্যামোট্যাকটিক ফ্যাক্টর হয়। ক্যামোট্যাকটিক ফ্যাক্টর কি ছিল, C5A মেনলি, তারপর C3A এবং C4A। তারপরে অ্যানাফাইলোটক্সিন হয়। অ্যানাফাইলোটক্সিন কে কে ছিল, C5A, C3A, C4A, এই কটাই। আর কি হয়, অপশনাইজেশন, ওটা কে ছিল মেইনলি C3B, এছাড়া C4Bও হইতে পারে। এগুলো তৈরি হয়, তাই তো, ওই জিনিসগুলোই। তাহলে C5A, C3A এবং C4A এটা তোমার মাসেল বেজোফিলের কাজ করে। আর কে কাজ করতে পারে, ড্রাগস, যেমন তোমার মরফিন, কোডিন, আয়োডিন কন্ট্রাস্ট মিডিয়া, এগুলো তোমার কাজ করতে পারে। আর কে কাজ করতে পারে, এক্সট্রিম হিট অ্যান্ড কোল্ড হলেও তোমার মাসেল বেজোফিল তোমার রিজেনারেশন হয়ে যায়। আরেকটা কি হয়, ভিগোরাস এক্সারসাইজ, এটাও খারাপ, ভিগোরাস এক্সারসাইজ, এগুলো হলে তোমার মাসেল রিজেনারেশন হয়। তো এই যে তোমার এই যে আমরা আগের স্লাইডে ডিসকাস করলাম যে অ্যানাফাইলেক্টিক রিঅ্যাকশন, ওটা কাকে বলবো, ওটা পরীক্ষা আসে কিন্তু। আর হলো অ্যানাফাইলেক্সিস বা অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, ওটা কাকে বলবো, বা টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি। এই আইজি মেডিয়েটেড টাইপ 1 হাইপার আইজি মেডিয়েটেড যে রিঅ্যাকশনটা, এটাই হলো তোমার হলো অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, তাই তো। আর বাকিগুলো যে মাসেল বাজে কাজ করবে, এগুলো হলো তোমার ওই এগুলোকে বলবো, এগুলো যে রিঅ্যাকশন করবে এগুলোকে বলবো অ্যানাফাইলেকটয়েড রিঅ্যাকশন। অ্যানাফাইলেকটয়েড কি যেন বলবো, যে সাইন সিম্পটমস সিমিলার টু অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, কিন্তু নট অ্যানাফাইলেক্সিস। আমরা তাহলে ডেফিনিশনটা পড়ে নাই। অ্যানাফাইলেকটয়েড রিঅ্যাকশন, তাহলে আমরা প্রথম জানলাম যে আইজে মাসেল বাজেফিলের মধ্যে কে কাজ করতেছে। তাহলে দেখো, নট অনলি আইজে ক্যান স্টিমুলেট মাসেল, সাম কমপ্লিমেন্ট ফ্র্যাগমেন্ট যেমন কমপ্লিমেন্ট 5A, কমপ্লিমেন্ট 3A এন্ড আদার্স ফ্যাক্টর মধ্যে কি, ভিগোরাস এক্সারসাইজ, তারপরে তোমার হলো তোমার এক্সট্রিম কোল্ড হিট, তারপর তোমার কিছু ড্রাগস, হ্যাঁ, এগুলো কাজ করতেছে। এবং দিস কজ সিমিলার রিঅ্যাকশন, দিস ইজ কল্ড অ্যানাফাইলেক্টয়েড রিঅ্যাকশন। তাহলে আমরা জিজ্ঞাসা করি কিন্তু যে অ্যানাফাইলেক্সিস কাকে বলবো এবং অ্যানাফাইলেক্টয়েড রিঅ্যাকশন কাকে বলবো, ঠিক আছে? তাহলে বুঝলা তো? তাহলে ওটা বুঝতে গেলে তোমাকে তাহলে এইটা জানতে হবে যে শুধু আইজি মেডিয়েটেড রিঅ্যাকশন, ওটাকে বলবো তোমার হলো টাইপ 1 হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন অথবা অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন, ঠিক আছে? আর আইজি মেডিয়েট বাদ দিয়ে আদার্স, যেমন কমপ্লিমেন্ট, তারপর তোমার হলো ড্রাগস কিছু, তারপর হলো এক্সট্রিম হিট অ্যান্ড কোল্ড এবং এক্সারসাইজ, এগুলো দ্বারা যে রিঅ্যাকশনগুলো হচ্ছে, এগুলো যখন মাসেল বাজোফিলের উপর কাজ করবে, তখন যে রিঅ্যাকশনটা হয় সেটাকে বলবো অ্যানাফাইলেকটিক রিঅ্যাকশন। তাহলে এটা এই তোমার হলো টাইপ 1 হাইপার সেন্সিটিভিটি।
এবার আসো টাইপ 2 হাইপার সেন্সিটিভিটি, ওটা আরেকটা নাম হলো কি অ্যান্টিবডি মিডিয়েটেড, এটাও অ্যান্টিবডি মিডিয়েটেড, এটার নাম হলো সাইটোটক্সিক হাইপার সেন্সিটিভিটি। সাইটোটক্সিক, টক্সিক টু সেল মানে সেলকে লাইসিস করে দেবে। কিভাবে সেলকে লাইসিস করে দেবে এটা এখন আমরা জানবো। ওখানে কোন অ্যান্টিবডি জড়িত ছিল? দুটাই ছিল, তাই না? জি আর ইমিউনোগ্লোবুলিন। এর আগে এক্সাম্পলটা আমরা জানবো আগে, কি কি এক্সাম্পল। টাইপ 1 অলরেডি জানছি, একটা লোকাল আর সিস্টেম। এখানে আছে দেখো মিসম্যাচড ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন। যখন ব্লাড আমরা এই যে তোমরা যারা সন্ধানীতে যারা কাজ করো তারা অলরেডি জানো বা সবাই জানো যে ব্লাড যখন ট্রান্সফিউজ করা হয় এক পার্সনকে, অ্যানিমিয়া হলো বা বিভিন্ন কারণে ব্লাড দেওয়া হচ্ছে, তখন কি ক্রস ম্যাচিং করা হয়, তাই তাই তো? যদি ক্রস ম্যাচিং মিলে যায়, কোনো রিয়াকশন যদি ক্লাম্পিং না হয়, তাহলে তাহলে সেই ব্লাড গ্রুপ দেওয়া হবে, তাই তো? এ ব্লাড গ্রুপ শুধু এ ব্লাড কে দেওয়া হবে, বি বি কে দেওয়া হবে, তাই তো? তো যদি ক্রস ম্যাচিং ঠিক মতো না হয়, অনেক সময় ভুল হয়, কিন্তু ক্রস ম্যাচিং ঠিক মতো না হয় অনেক সময় ভুল হয়, এটা কিন্তু সেটাকে বলো মিসম্যাচ ব্লাড ট্রান্সফিউশন। তারপর ইয়ারথোব্লাস্টোস ফিটালিস, এটা পরে আসতেছি। অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া, অটোইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অ্যাকুট রিউমেটিক ফিভার, মাইস্টেনিয়া গ্রেভিস, গুড পাস্টার সিনড্রোম। তো তোমার উপরে চারটা কিন্তু এক্সাম্পল অবশ্যই বলতে হবে। তোমরা যখন আমরা এক্সাম্পল জানতে চাইবো, ভাইবা তো ইনভ্যালিডলি জিজ্ঞাসা করি, এই উপরে চারটা অবশ্যই বলবা। মিসম্যাচড ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, ইয়ারথোব্লাস্টোস ফিটালিস, এই দুটা তো বলতেই হবে, এই দুটো না বলে পাস হবে না। তোমার যদি ওই দুটো না বলে নিচের গুলো বলো, আমরা খুব একটা তখন পেছাতে থাকবো, জিজ্ঞাসা করতে থাকবো তখন। এই জন্য এটা জানবা যে মিসম্যাচড ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন এবং ইয়ারথোব্লাস্টোস ফিটালিস দুটা বলতেই হবে। তারপরে এখন বলো অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া দুই ধরনের এখানে, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া। হেমোলাইটিক অ্যানিমিয়া তোমরা অলরেডি তোমরা প্যাথোলজিতে পড়েছো মনে হয়, বা না পড়লেও তোমরা পড়বা। তাহলে অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া এবং ড্রাগ ইনডিউসড হেমোলাইটিক অ্যানিমিয়া। এছাড়া অটোইমিউন থ্রম্বোসাইটোপেনিক পারপুরা, অ্যাকুট রিউমেটিক ফিভার, মাইস্টেনিয়া গ্রেভিস, এই কয়টা হলো টাইপ 1 এর, টাইপ 2 এর এক্সাম্পল। এগুলো এখন কিভাবে টাইপ 2 এখন কিভাবে হচ্ছে মেকানিজম এখন করতে হবে। তাহলে কোন অ্যান্টিবডি এখানে আসলো? আইজিজি অর আইজিএম। এখন কোনো কারণে যদি সেল সার্ফেসে অ্যান্টিজেন আগে থেকে চলে আসে, যেমন আরবিসির মধ্যে একটা অ্যান্টিজেন থাকেই, তাই তো? আরবিসির মধ্যে অ্যান্টিজেন থাকে না? অ্যান্টিজেন আমরা মাইক্রোবায়োলজিতে বলি, আর তোমার ফিজিওলজিতে পড়ে আসছো, বায়োকেমিস্ট্রিতে পড়ে আসছো, আরবিসিতে কি থাকে? অ্যাগ্লুটিনোজেন পড়ে আসছো না? অ্যাগ্লুটিনোজেন এবং অ্যাগ্লুটিনিন পড়ে আসছো তো? ওই সেই অ্যাগ্লুটিনোজেনকে আমরা মাইক্রোবায়োলজিতে বলি অ্যান্টিজেন। তাহলে অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন দ্য সেল সার্ফেস, হইলে কি হবে? তখন তার এগেইনস্টে যদি অ্যান্টিবডি কোনো কারণে তৈরি হয়, আইজিএম আইজিজি, তখন binds with the antigen present on the cell surface and cause lysis or sometimes dysfunction of the cell by the following immunological reaction. একটা হলো কি কি ভাবে হতে পারে? অ্যাক্টিভেশন অফ ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে, অ্যান্টিবডি ডিপেন্ডেন্ট সেলুলার সাইটোটক্সিসিটি বাই এনকে সেল মানে এডিসিসি বাই এনকে সেল, অপসোনিন মেডিয়েটেড ফ্যাগোসাইটোসিস এবং অ্যান্টিবডি মেডিয়েটেড সেলুলার ডিসফাংশন। তাহলে কোনো সেলে যদি অ্যান্টিজেন থাকে পূর্ব থেকেই, যেমন আমরা জানি এবো ব্লাড গ্রুপে তোমার কি আছে? এবি চারটা গ্রুপ, তাই তো? অ্যান্টি ব্লাড গ্রুপে এতে কি থাকে? অ্যান্টিজেন বা অ্যাগ্লুটিনোজেন এ থাকে। তোমার ভুলে গেছো কি না জানি না আমি। বিতে কি থাকে? অ্যাগ্লুটিনোজেন বি থাকে, আর এ বিতে কি থাকে? বোথ এন। আর ওতে কি থাকে? কিছুই থাকে না, তাই না? আচ্ছা, এবং অ্যান্টিবডি তবে আছে। তাহলে এখানে
জড়িত থাকে, তাহলে তার বিপরীতে যদি কোনো কারণে অ্যান্টিবডি তৈরি হয়, তাহলে সেই অ্যান্টিবডিটা তখন ওই অ্যান্টিজেনের সঙ্গে রিয়াকশন করবে। রিয়াকশন করলে তখন ওই সেই যে যে সেলে অ্যান্টিজেন আছে ওই সেলটাকে লাইসিস করবে। কিভাবে করবে? বাই এই 4 মেকানিজম। একটা অ্যাক্টিভেশন অফ ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে, ADCC বাই NK সেল, অপসোনিন মেডিয়েটেড ফ্যাগোসাইটোসিস এবং অ্যান্টিবডি মেডিয়েটেড সেলুলার ডিসফাংশন। এখন কিভাবে হচ্ছে, এখন এই জিনিসটা এখন আমরা দেখবো। ওই চারটা আমরা পড়বো এখন। প্রথম হলো অ্যাক্টিভেশন অফ ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে। এখন ক্লাসিক্যাল কমপ্লিমেন্ট পাথওয়ে কে কে কোন কোন অ্যান্টিবডি জড়িত? IgM এবং IgM দুটা। তাহলে ওটার ফাংশন এখানে আসবে। এখন দেখো যে অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন দ্য সেল সারফেস, তাহলে কি হচ্ছে অ্যান্টিবডি যেটা IgM রিয়াক্ট টু দ্য অ্যান্টিজেন। যখনই রিয়াকশন করলো তখন যেহেতু তোমার কমপ্লিমেন্ট অলরেডি পড়ছো, যদি রিয়াকশন হয় তাহলে কি হবে? তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়ে গেল। আর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে কি তৈরি হবে? তখন ম্যাক তৈরি হবে, মেমব্রেন একটা কমপ্লেক্স। মেমব্রেন একটা কম্পোজিশন কি? C5b, M5B 6 7 6 7 8 9, তাই তো কয়েকটা আসবে। তাহলে ম্যাক ফর্মেশন হলো। ম্যাক তখন কি করবে? তখন এটা ইনসার্টেড ইনটু দ্য সেল মেমব্রেন, এবং সেখানে হোল তৈরি করবে, গর্ত করবে, এবং তার ভিতরতে কি হবে? এক্সট্রা সেলুলার ফ্লুইড তার মধ্যে সেলের ভিতরে প্রবেশ করবে। তখন সেলটা কি হবে? সোলেন হবে এবং লাইসিস হবে, তাই না? এটাকে বলা হচ্ছে তোমার হলো, যার ফলে সেল লাইসিস হবে। এটা সংক্ষেপে বলা হলো, যেহেতু তুমি অলরেডি পড়ছো, পরীক্ষায় তো অত ডিটেলস দেখতে পারবে না। তাহলে অ্যান্টিজেন কোনো কারণে সেল সার্ভে থাকে, তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে কোনটা? IgM অথবা IgG। তারপর IgM IgG তখন ওই সেই অ্যান্টিজেনের যার বিপরীতে তৈরি হলো তার সঙ্গে রিয়াকশন করলে তখন কি হবে? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো ক্লাসিক্যাল পাথওয়ে। হলে কি হবে? আলটিমেট প্রোডাক্ট হলো ম্যাক ফর্মেশন হলো। ম্যাক ফর্মেশন তখন সেল লাইসিস করবে বাই, তোমরা অলরেডি জানো। এটা দেখা যাচ্ছে যে অ্যান্টিজেন কোনো কারণ আছে, সেল হ্যাভিং অ্যান্টিজেন অন দিস সার্ফেস, তাহলে কি হবে? তাহলে তার এগেইনস্টে তোমার অ্যান্টিবডি তৈরি হলো। অ্যান্টিবডি তখন এই যে অ্যান্টিজেনের সঙ্গে রিয়াকশন করলো, ঠিক আছে? অ্যান্টিবডি তারপরে কি হবে? ওই অ্যান্টিবডি আবার সেকেন্ড টাইম আবার কমপ্লিমেন্টও তোমার আসতে পারে। তখন কি? কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো। দেখো এখানে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হয়, এখানে কমপ্লিমেন্ট এখানে হলো অ্যাটাচ হলো, ঠিক আছে? এরপরে কি হচ্ছে? কমপ্লিমেন্ট হলো ইনসার্টেড ইনটু দ্য সেল মেমব্রেন, ইনসার্টেড হলো, তাই তো? যা ফলে কি হবে? তখন অ্যাক্টিভেশন হলো এবং কমপ্লিমেন্ট এখানে চলে গেল, ইনসার্টেড ইনটু দ্য সেল মেমব্রেন, সবগুলো ইনসার্টেড হলো। যা ফলে কি হবে? তাহলে এখানে দেখো প্রথম অ্যান্টিজেন এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হলো, তারপরে অ্যান্টিজেন অ্যান্টিবডি তোমার রিয়াকশন করলো, তারপরে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো, তাই তো? তারপরে ম্যাক ফর্মেশন হলো, ম্যাক তোমার সেলে ইনসার্টেড হলো, যার ফলে আলটিমেটলি কি হবে? সেল লাইসিস করে গেল। এই এবং কমপ্লিমেন্টেড সাইটোটক্সিন কোন কোন সেলে হয়? যদি RBC, WBC এবং প্লাটলেট, এখানে যদি অ্যান্টিজেন থাকে তাহলে হয়। তাহলে তোমাদের এই তাহলে এখন এক্সাম্পল কি কি অলরেডি আমরা পড়ছি, কিন্তু এই যে ট্রান্সমিশন রিয়াকশন, এরিথ্রোব্লাস্ট ফিটালিস, মানে মিসম্যাচ ব্লাড গ্রুপ ট্রান্সমিশন, এরিথ্রোব্লাস্ট ফিটালিস, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া এবং থ্রম্বোসাইটোপেনিয়া, এই চারটা এক্সাম্পল। এই চারটা তোমার হয় তোমার হলো বাই কমপ্লিমেন্ট মেডিয়েটেড সাইটোটক্সিসিটি। হ্যাঁ, এখানে এটা আমরা জিজ্ঞাসা করি না, আমরা করি হলো টাইপ 2 এর এক্সাম্পল জিজ্ঞাসা করে থাকি। এটা জাস্ট তোমার বোঝার জন্য এটা এইটুকু জানো। এখন এটা আগের মতোই, ওই ব্লাড ট্রান্সফিউশন যদি করা হয় তাহলে কি হবে? ওই কমপ্লিমেন্ট অ্যান্টিজেন বিপরীতে অ্যান্টিবডি তৈরি হলো, ওই একই হবে যেটা আগে যেটা দেখাচ্ছিলাম। আর আমি দেখাচ্ছি না এটা। এখন যদি
মিসম্যাচ ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, এটা কিন্তু তোমার রিটেনও আসে এবং ভাইভাতেও ধরা হয়, বা এগুলো প্রবলেম বেসড কোশ্চেন আসে। তো এত কিছু আমি লিখছি, এত কিছু তোমাদের জানার প্রয়োজন নেই, তোমরা অলরেডি জানো যে ব্লাড গ্রুপ আমরা ভাগ করি দুইটা সিস্টেমে, একটা এবিও আর একটা হলো আরএস গ্রুপ, তাই তো? আরএস গ্রুপ, এবিওতে এবি ও এবি 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 এবং ও, আর আরএস তে কি আরএস প্লাস, আরএস পজিটিভ এবং আরএস নেগেটিভ, তাই তো? এবং কার উপর ভিত্তি করে করা হয় এগুলো তোমরা জানো, যা ফলে এগুলো আর আমি বলতেছি না। আর কোন কোন অলরেডি তখন আলোচনা হলো যে ব্লাড গ্রুপ এ তে কি থাকে, অ্যান্টিজেন থাকে বা অ্যাগ্লুটিনোজেন থাকে এ, আর অ্যান্টিবডি থাকে তোমার অ্যান্টি বি, তাই তো? অপোজিট অপোজিট থাকে। আর বি থেকে থাকে অ্যান্টিজেন থাকে বি, আর অ্যান্টিবডি বা অ্যাগ্লুটিন থাকে অ্যান্টি এ, বি এর অপোজিট। আর এবি তে কি থাকে, বোথ এ অ্যান্ড বি। আর অ্যান্টিবডি কি থাকবে, কোনো অ্যান্টিবডি এখানে থাকবে না, সো নো অ্যান্টিবডি প্রোডিউস। আর ওতে কি থাকবে, এখানে অ্যান্টিজেন থাকবে না কিন্তু অ্যান্টিবডি দুটাই থাকবে। তাহলে এবি আর ও কিন্তু একটা অপোজিট অপোজিট কিন্তু, এটুকু জানলা। এখন যদি এই যে ব্লাড গ্রুপ যদি মনে করো ভুল করে ধরো মনে করো ব্লাড গ্রুপ এ ট্রান্সফিউজ করা হলো একটা বি ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, বা অন্য একটা ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, অন্য একটা ব্লাডে ট্রান্সফিউজ করা হলো, তাহলে কি হতে পারে? এটাই পরীক্ষা আসে, এগুলো তোমার প্রবলেম বেসড কোশ্চেন দেওয়া থাকে। তাহলে কি হবে, তাহলে তৈরি হবে, এখানে আমরা দুইটা ভাগে ভাগ করবো। যে সেলটা দেওয়া হলো, যে ব্লাডটা দেওয়া হলো সেটা বলবো ডোনার সেল, তাই তো? তাহলে ডোনার সেলের কি হবে, আর যে গ্রহণ করলো তার বডিতে তো ব্লাড আছে, ওই ব্লাডের কি হবে, ওটাকে বলবো রেসিপিয়েন্ট সেল। তাহলে এখানে দেখো ডোনার সেল, তোমরা জানো এ ব্লাড গ্রুপ এ, এর মধ্যে অ্যান্টিজেন থাকে কি, এ থাকে, তাই তো? আর তাহলে এই এ অ্যান্টিজেন, আর যে কাকে দেওয়া হচ্ছে, বি ব্লাড গ্রুপে, বি ব্লাড গ্রুপে তোমার অ্যান্টিবডি কি থাকে, অ্যান্টি এ অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিজেনের সঙ্গে অ্যান্টি এ রিয়াকশন করবে, করে তোমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে এবং সেল লাইসিস হবে। বা এটা বুঝছো তো নাকি? হেয়ার এ অ্যান্টিজেন প্রেজেন্ট ইন ডোনার্স আরবিসি react with anti-A antibody which is present in recipient serum and causes lysis of donor RBC by complement mediated cytotoxicity. হ্যালো, বুঝলা তো? হ্যালো, আচ্ছা। তাহলে আমরা অ্যান্টিজেনটাকে, তাহলে যে ডোনার যেটা দেওয়া দিল তার বিপরীতে তার মধ্যে থাকবে, যেহেতু ডোনার কি ব্লাড গ্রুপ এ, তাহলে সেখানে আছে অ্যান্টিজেন এ, আর রেসিপিয়েন্ট কে হলো বি ব্লাড গ্রুপ, তার মধ্যে অ্যান্টিবডি আছে, আগে থেকে আছে তোমার হলো অ্যান্টি এ অ্যান্টিবডি। তাহলে এই অ্যান্টিজেন এ এবং অ্যান্টি এ অ্যান্টিবডি রিয়াকশন করবে, তারপর কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলো, আলবেন তৈরি হলো, ম্যাক তৈরি হলো, ম্যাকটা তৈরি হলো, তখন তোমার সেল লাইসিস হবে। আর যে তাহলে এই যে ডোনার যেটুকু ব্লাড ট্রান্সফিউশন হলো সেটুকুই সবগুলোই তোমার ভেঙে গেল, কিন্তু সেটা কিন্তু আর থাকলো না, তেমন লাভই হলো না ব্লাড দিয়ে, তাই তো? আর এই রেসিপিয়েন্ট সেল যে গ্রহণগুলো ব্লাড গ্রুপ বি এর যে ব্লাড ভিতরে আছে, তার কি হবে, তার কিছুই হবে না। কি জন্য হবে না দেখো, ইন কেস অফ রেসিপিয়েন্ট সেল এখানে কি দেওয়া, স্মল অ্যামাউন্ট 500 ml অফ ব্লাড ট্রান্সফিউশন, 5 ml থাকে না, 450 ml থাকে কিন্তু, কারণ 50 ml থাকে তোমার হলো বিভিন্ন রিয়েজেন্ট থাকে কিন্তু, ঠিক আছে? মাত্র 450 দেওয়া হয় কিন্তু, এখানে 500 ml লেখা থাকে কিন্তু 450 ml থাকে তোমার হলো ব্লাড, আর 50 ml থাকে তোমার হলো রিয়েজেন্ট থাকে। হ্যাঁ, তাহলে এই 500 আর একটা পার্সনের তোমার কত লিটার তোমার ব্লাড থাকে? হ্যাঁ, হ্যাঁ মালিয়া, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভালো আছেন না? 8 8 8 9 10 11 12, আচ্ছা আচ্ছা। আর 8 তারিখে। আরো যে আরেকটা জিনিস বলি, সেটা হলো যে কি, তাহলে প্লেটের এটা কি হলো, ওই যে প্লেটের যাওয়ার যাওয়ার যাওয়াটা কি হলো, যাওয়াটা? আমি তো যে
ওই যে প্লেন বিমান। আচ্ছা এখন দেখো, শোনো, হ্যালো সবাই আছো তো? আচ্ছা এখন দেখো, স্মল অ্যামাউন্ট অফ ব্লাড ট্রান্সফিউজ, তাই তো? 450 বা 500 যাই যেটা বলে রেখে দেওয়া হলো। এখন একজন পার্সনের ব্লাড থাকে কত? 5 লিটার, 5 থেকে 6 লিটার নাকি? 6 লিটার। তাহলে এতগুলোর মধ্যে মাত্র 500 ml গেল। তাহলে এটা কি খুব কম পরিমাণে গেল না? সমুদ্রের মধ্যে সামান্য একটা বিন্দু, বা সমুদ্র বলবো না, একটা পুকুরের মধ্যে সামান্য একটু গেল, তাই তো? তাহলে সেটা কি হবে? ডাইলিউশন হয়ে যাবে। ডাইলিউশন এই জন্যই তোমার রেসিপিয়েন্টের সেলে কোনো রিয়াকশন হবে না, কোনো লাইসিস হবে না। তাহলে যেটুকু ব্লাড দেওয়া হলো শুধু সেটুকুই লাইসিস হবে। ঠিক আছে, এটুকু তাহলে বুঝলাম, তাই তো? এটা হলো তোমার হলো ব্যাখ্যা যে অ্যাক্সিডেন্টালি যদি ব্লাড গ্রুপে ট্রান্সফিউজ টু বি ব্লাড গ্রুপ, হোয়াট হ্যাপেন, কি হতে পারে? তাহলে এই ক্ষেত্রে হলো ডোনারের ক্ষেত্রে, ডোনারের আরবিসিটা লাইসিস হয়ে যাবে বাই কমপ্লিমেন্ট মেডিটেড সাইটোটক্সিসিটি। আর রেসিপিয়েন্ট সেল যেটা হলো, যেহেতু এটা কম পরিমাণ ব্লাড দেওয়া হলো, যা ফলে রেসিপিয়েন্টের কোনোই ডাইলেশন হয়ে যাবে, যার ফলে এটা কোনো রিয়াকশন হবে না। এটুকু জানে রাখো। পেনিসিলিন এটাও কিন্তু পরীক্ষা আসে, এটাও তোমার এই যে পেনিসিলিন, এটাও কিন্তু তোমার এই কমপ্লিমেন্ট মেডিটেড হাইপারটেনশন, এটাও তোমার একটু পরে নিও, পরীক্ষা কিন্তু আসে কিন্তু। ওই তোমার প্রবলেম বেসড কোশ্চেন আসে। আরবিসির মধ্যে তোমার এগেনস্ট অ্যান্টিজেন থাকে, অ্যান্টিজেন অ্যান্টিবডি করে, তখন তোমার এই যে কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে হেমোলাইসিস হবে। পেনিসিলিন করে তোমার হেমোলাইটিক অ্যানিমা, এটা তোমার একটু দেখে নিও, বা ওই যে মেকানিজম একই, সেম। আর আরেকটা পড়বো, ওটার সঙ্গে আরেকটা জিনিস আগে পড়ি। ওটার সঙ্গে পড়ি ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে অপসোলিন কি বলে যে কমপ্লিমেন্ট মেডিটেড সাইটোটক্সিসিটি, এখানে এক্সাম্পল কি ছিল? একটা হলো মিসপ্যারেজ ব্লাড গ্রুপ ট্রান্সফিউশন, আরেকটা হলো ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস। ইরাইথোব্লাস্টোসিস ফিটালিস এটাও তোমার ইম্পর্টেন্ট। পেনিসিলিন হাইপারসেনসিটিভিটি ওটাও ইম্পর্টেন্ট। এটা দাও কি হয়, যদি মা যদি আরএস নেগেটিভ হয় এবং ফিটাস যদি আরএস পজিটিভ হয়, তখন সেক্ষেত্রে কি হবে? তখন ঠিক আছে, এটাই তোমাদের প্রবলেম বেসড কোশ্চেন আসে। ফার্স্ট প্রেগনেন্সিতে কিছুই হবে না, বাচ্চা নর্মাল ডেলিভারি হবে। কিন্তু সমস্যা হবে কখন? সেকেন্ড টাইম যদি প্রেগনেন্সি হয়, বা তারপর পরে যতবার প্রেগনেন্সি হবে, তখনই সমস্যাটা দেখা দেবে। ঠিক আছে, এখন এই প্রথমবারে নর্মাল ডেলিভারি হয় কেন? দেখো এখানে RS negative woman is usually not exposed to fetal red blood cells to activate to her RS specific B cells, so normal fetus born. But fetal RS positive blood goes to mother's circulation during delivery due to placental separation. Mother's immune system response, B cell activation and proliferation. মানে হয় কি যে হাইপার সেনসিটিভিটি, এটা পূর্ব সত্ত্বে হলো আগে তোমার ইমিউন সেলগুলো সেন্সিটাইজড হয়ে থাকবে, তাই তো? এটা হলো পূর্ব সত্য। প্রথমবারে গেল সেখানে সেন্সিটাইজ হয়ে থাকবে, তারপর সেকেন্ড টাইম যখন আবার একই অ্যান্টিজেন আসবে, তখন সেটা ইফেক্ট, তখন রিয়াকশনটা হবে। তাহলে আরএস নেগেটিভ ওমেন হলো, তার ফিটাস হলো আরএস পজিটিভ। তাহলে এই সময় তোমার কি নর্মাল ডেলিভারি হবে। কি জানো যে যে আরএস নেগেটিভ ওমেনের যে বি ব্লাড গ্রুপটা আছে, সে তো আগে থেকে অ্যাক্টিভেশন হয়েছিল না, তাই তো? যা বলে সেখানে নর্মাল ডেলিভারি হবে। ঠিক আছে, কিন্তু যখন ডেলিভারি হবে, ডিউরিং ডেলিভারি, তখন কি হবে? তখন প্লাসেন্টা সেপারেশন হবে। প্লাসেন্টা যখন সেপারেশন হবে, তখন মার যে ব্লাড, ফিটাসের কিছু ব্লাড মার শরীরে চলে যাবে। বাট অবশ্যই তো প্লাসেন্টা যখন সেপারেশন হবে, তখন ফিটাসের কিছু ব্লাড তোমার
মার সার্কুলেশন চলে যাবে। চলে গেলে তখন কি হবে, তখন তোমার এই মাদার ইমিউন সিস্টেম তখন রেসপন্স করবে এবং বি সেল অ্যাক্টিভেশন হবে এবং প্রলিফারেশন হবে এবং মেমোরি সেল তৈরি হয়ে থাকবে। ঠিক আছে, তারপরে কি হলো, এই যে প্রথমবার যে তোমার বি সেল অ্যাক্টিভেশন হলো, অ্যাক্টিভেশন যখনই হলো তখন দুইটা জিনিস হবে, একটা হলো প্লাজমা সেল তৈরি হবে, ইফেক্টর এটাকে বলবো ইফেক্টর সেল বা প্লাজমা সেল তৈরি হবে, আরেক দিকে তৈরি হবে বি সেল। তো প্লাজমা সেল থেকে তৈরি হবে তোমার অ্যান্টিবডি। তো প্রাইমারি ইমিউন রেসপন্সে কি কি তৈরি হয়, আইজিএম তৈরি হয়, আইজিএম তৈরি হয়, ওটাকে বলবো অ্যান্টি আরএস অ্যান্টিবডি। অ্যান্টি আরএস অ্যান্টিবডি তৈরি হলো ইন মাদার্স ব্লাড, হ্যাঁ, এগেইনস্ট আরএস পজিটিভ ফিটাল ব্লাড। আরএস অ্যান্টি আরএস নেগেটিভ অ্যান্টিবডি তৈরি হলো আইজিএম। এটা আবার করবে কি, এই যে ফিটাস থেকে যে কজ লাইসিস অফ আরএস পজিটিভ ব্লাড হুইচ কামস ফ্রম ফিটাস, হ্যাঁ, thus IgM antibody clears the RS positive fetal red blood cells from mother circulation. তাহলে কি হলো যে মা যখন ডেলিভারি যখন হচ্ছে তখন প্লাসেন্টা সেপারেশনের সময় ফিটাস থেকে কিছু ব্লাড তোমার মার শরীরে যাচ্ছে, তখন ফিটাসের যে তোমার ইমিউন সেল অ্যাক্টিভেশন হচ্ছে, তখন তোমার কি হচ্ছে, বি সেলটা অ্যাক্টিভেশন হয়, তোমার কি তৈরি হচ্ছে, একদিকে হচ্ছে প্লাজমা সেল, প্লাজমা সেল থেকে তৈরি হবে তোমার অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে, আরএস নেগেটিভ অ্যান্টিবডি তৈরি হবে, সেটা হলো আইজিএম। সেটা কি করবে, বাচ্চা থেকে যে ব্লাডটা চলে গেল সেটার সঙ্গে রিয়াকশন করে সেটাকে লাইসিস করে দেবে, যার ফলে তোমার সব ফিটাস থেকে যেটুকু ব্লাড গুলো সেটাকে একবারে মার শরীর থেকে বের করে দিল, যার ফলে সবকিছু ভালো হয়ে গেল। ঠিক আছে, কিন্তু এই যে তোমার যে আরেক দিকে তোমার মেমোরি সেল তৈরি হয়ে থাকতেছে উইদিন 5 to 10, এইটাই তোমার দিস মেমোরি বি সেল is very important because it is straight to subsequent pregnancy with an RS positive fetus. তখন এই যে বি সেলটা, মেমোরি বি সেলটা, এটাই তোমার পরের ডেলিভারির জন্য ইয়ে হবে। তো পরের তখন কি হবে, in second pregnancy or subsequent pregnancy, তখন কি হবে, activation of this memory cell in a subsequent pregnancy, আর মেমোরি সেল যখন অ্যাক্টিভেশন হলে তখন সেকেন্ডারি ইমিউন রেসপন্স কোন অ্যান্টিবডি তৈরি হবে, আইজিজি তৈরি হয়, তাই না, আইজিজি অ্যান্টি নেগেটিভ আরএস অ্যান্টিবডি, হ্যাঁ, ঠিক আছে। আর আইজিজি তোমরা জানো প্লাসেন্টা ক্রস করে, অন্য কোনো অ্যান্টিবডি প্লাসেন্টা ক্রস করে না। তাহলে যখন ডেলিভারি তোমার প্রেগনেন্সি যখন হলো, আইজিজি প্লাসেন্টা ক্রস করবে এবং ফিটাল সার্কুলেশন চলে গেল এবং ড্যামেজ ফিটাল রেড ব্লাড সেলস, তখন যেটা হলো সেটাকে বলবো ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। তাহলে ব্যাপারটা বুঝলা তো, যে ফার্স্ট প্রেগনেন্সিতে নর্মাল ডেলিভারি হচ্ছে, কি জন্য, যে মার যে ইমিউন সেল তখন অ্যাক্টিভেশন হয়নি, কিন্তু অ্যাক্টিভেশন কখন হবে, ওই ডেলিভারির সময় নর্মাল ডেলিভারি হলো, কিন্তু ঘটনা কি হবে, ফিটাসের যে নেগেটিভ পজিটিভ ব্লাডটা মার শরীরে চলে গেল, মা তো নেগেটিভ, এখন মার ফিটাসের যে পজিটিভ ব্লাডটা, হ্যাঁ, তখন কি হলো, যে মার শরীরে কি আছে, যে অ্যান্টিবডি যেটা আছে আরএস নেগেটিভটা, এই যে বাচ্চার আরএস পজিটিভ অ্যান্টিজেনের সঙ্গে রিয়াকশন করবে, কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন করবে এবং সেলটাকে ফিটাসের আরবিসিটাকে লাইসিস করে দেবে, যার ফলে তোমার প্রথম ডেলিভারি এই পর্যন্ত হলো। তারপরে কিন্তু আরেক দিকে কি হবে, মেমোরি সেল তৈরি হয়ে থাকলো, মেমোরি বি সেল তৈরি হয়ে থাকলো, যখন সেকেন্ড টাইম প্রেগনেন্সি হলো এই মেমোরি সেল বি সেল তখন কি হবে, এখান থেকে র্যাপিডলি অ্যাক্টিভেটেড হবে এবং প্লাজমা সেল তৈরি হবে এবং তখন অ্যান্টিবডি কি হবে, আইজিজি। আর তোমরা জানো যে আইজিজি প্লাজমাটা ক্রস করে, যখন প্লাজমাটা ক্রস করে সে ফিটাল সার্কুলেশন চলে যাবে এবং ফিটাল আরবিসিকে সে ডিস্ট্রয় করে দেবে, ড্যামেজ করে দেবে, ঠিক আছে, সেটাকে বলো ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ঠিক আছে, বুঝছো তো? হ্যালো হ্যালো, এই ফিগারটা তোমরা দেখে নিও তাহলে। তাহলে হলো এটা হলো তোমার হলো ইরেথ্রোব্লাস্টোসিস ফিটালিস। ওটা আমরা ডায়াগনোসিস কিভাবে করবো, নির্ণয় করবো কিভাবে করবো, ডিটেকশন অফ অ্যান্টিবডি, কোন অ্যান্টিবডি, আইজিজি বাই অ্যান্টিগ্লোবুলিন
টেস্ট, এটাকে আমরা বলি কুম টেস্ট। কুম টেস্ট, কুম টেস্ট দুই ধরনের, একটা ডাইরেক্ট কুম টেস্ট আর একটা হলো ইনডাইরেক্ট কুম টেস্ট। শুধু কি নামটা খালি জানো, অতিরিক্ত জানতে। কুম টেস্ট কি এটা তোমার প্যাথোলজিতে যখন পড়াবে সেখানে পড়াবে তোমাদের। এখন আপাতত এটুকু জানি রাখো যে ডাইরেক্ট কুম টেস্ট এবং ইনডাইরেক্ট কুম টেস্ট। ওখানে কি করি, অ্যান্টিগ্লোবুলিন অ্যান্টিবডি আইজিজি নির্ণয় করি বাই অ্যান্টিগ্লোবুলিন। প্রিভেনশন কিভাবে করব, প্রিভেনশন কিভাবে করব, যে আমাদের টার্গেট থাকবে এই যে মেমোরি বি সেলটা, এটাই তোমার হলো সবচেয়ে খারাপ দিক, তাই না? আমরা মেমোরি বি সেল তৈরি হতে দেবো না। মেমোরি বি সেল তৈরি হয় 5 থেকে 7 দিনের মধ্যে, ডেলিভারি 5 থেকে 7 দিনের মধ্যে তৈরি হয়। এই জন্য ডেলিভারি যখনই হলো অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব আমরা করবো কি অ্যান্টিবডি ইনজেকশন করবো মাকে, এবং অবশ্যই 72 আওয়ার্সের মধ্যেই। তাহলে তখন কি হবে, অ্যান্টিবডি with RS positive antigen, which is this antibody binds with RS positive antigen, which comes from the fetus to mother, and lysis of fetal RS positive blood. So no memory B cell produced, এবং so no immunoglobulin G produced. তাহলে ফার্স্ট যখন আমরা জানি যে RS নেগেটিভ মা, তখন আমরা ধরে নেব তার সমস্যা হতে পারে, ঠিক আছে? তখন আমরা ফার্স্ট প্রেগনেন্সিতেই করবো কি, ফার্স্ট প্রেগনেন্সিতেই অ্যান্টিবডি আমরা দেবো ডেলিভারির হওয়ার মানে অ্যাজ আর্লি এজ পসিবল। তবে 72 ঘন্টার মধ্যেই, 72 ঘন্টা পরে দিলে বড়ি গেলেই তোমার মেমোরি সেল তৈরি হয়ে যাবে। তাহলে মেমোরি সেল তৈরি হওয়ার আগেই আমরা এই অ্যান্টিবডি দেবো, এবং অ্যান্টিবডি দিলে কি হবে, সেটা রিয়াকশন করবে এই ফিটাস থেকে যে RS পজিটিভ ব্লাড গেল এর সঙ্গে তোমার রিয়াকশন করলো, করে কম্পিউটার অ্যাক্টিভেশন হলো, তারপরে এই যে পজিটিভ ব্লাডটাকে লাইসেন্স করে দিল। যা বলে লাইসেন্স করে দিলে কি হবে, সেখানে অ্যান্টিজেন থাকলোই না, যা ফলে মেমোরি সেলও তৈরি, মেমোরি বি সেল তৈরি হলো না। আর মেমোরি বি সেল যদি তৈরি না হয় তাহলে অ্যান্টিবডি আইজিজি তৈরিও হবে না, যা ফলে তোমার আর সেকেন্ড টাইম বা পরবর্তীতে আর কোনো সমস্যা হবে না। এটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তাহলে এ পর্যন্ত আমরা জানলাম হলো, তাহলে ট্রাইপন হাইপারসেনসিটিভিটি আমরা কিন্তু এ পর্যন্ত কিন্তু একটা জানছি, কিন্তু এটা হলো কমপ্লিমেন্ট মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি, কমপ্লিমেন্ট মেডিয়েটেড হাইপারসেনসিটিভিটি, সাইটোটক্সিসিটি। 2 নম্বর পয়েন্ট কি ছিল, অ্যান্টিবডি এডিসিসি বাই এনকে সেল। এনকে সেল এটাও তোমরা জানো যে অ্যান্টিজেন যদি প্রবেশ করে তাহলে এনকে সেল কি করবে, হ্যাঁ এটা তোমরা জানো। অ্যান্টিজেন যদি থাকে তাহলে কি হবে, অ্যান্টিজেন ইজ প্রেজেন্ট অন সেল সারফেস, তাহলে কি হবে, অ্যান্টিবডি is attached with the antigen through Fc portion, and Fc portion of the antigen is projected outwards, এবং এই Fc portion NK cell then attached to the Fc portion of the antibody. NK cell then release pore-forming protein called perforin and proteolytic enzyme called ganzyme, এবং সেল লাইস হবে। তোমরা অলরেডি NK cell কিভাবে কাজ করে তোমরা জানছো তো নাকি? NK cell কার উপরে কাজ করে? NK সেল ভাইরাস সেল, টিউমার সেল, টিউমার সেলের উপর কাজ করে। ঠিক এইরকম এইভাবে কাজ করবে যে যদি অ্যান্টিজেন থাকে তাহলে তখন অ্যান্টিবডি তার এগেইনস্টে তৈরি হবে। এখন অ্যান্টিবডি কোন পার্টটা বাউন্ড করে, এফিবি পোর্শনটা বাইন্ড করলো আর এফসি পোর্শনটা ওপেন থাকলো, তাই তো? এখন এই এফসি পোর্শনটা থাকলো, এফসি পোর্শনের সঙ্গে বাইন্ড করবে এনকে সেল। যখনই বাইন্ড করলো এনকে সেল তোমার তোমার রিলিজ করবে পারফরিন এবং গ্যানজাইম। পারফরিন করলো কি, পোর তৈরি করলো, সিদ্ধ করলো, ওই দিক দিয়ে তোমার চলে গেল গ্যানজাইম। গ্যানজাইম তখন গিয়ে করবে কি, সেলে যে সাইটোস্কেলেটন এটাকে সে লাইসিস করে দেবে, ঠিক আছে? এইভাবে তোমার এডিসিসি বা এনকে সেল, এটা একটা হলো। আর একটা হলো অপসোনিন মেডিয়েটেড
এটা বললাম অলরেডি। যেমন এক্সাম্পল গ্রাফট রিজেকশন, যেটা এক্সাম্পল। আর অপশনাল মেডিকেটেড ফাগোসাইটোসিস, এটা অলরেডি তোমরা পড়ছো, যেখানে অপশনাল কমপ্লিমেন্টের কোনটা কাজ করে? complement 3b. Optional action takes place by complement 3b formation from complement activation and IgG. Then the target cell are killed by phagocytosis. জানো যে একটা অ্যান্টিজেন যখন প্রবেশ করলো তখন এই কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে, তখন তৈরি হবে অপশনাল ফ্যাক্টর কোনটা? complement 3b। আরেকটা কি হবে? IgG। এগুলো তাকে কোড করবে, তাই তো? কোড করে তারপরে ফ্যাগোসাইটিক সেল তাকে ইনগাল্ফ করবে। কিভাবে করে এটা তোমরা অলরেডি জানছো, এই ফিগারটা দেখাইছিলাম। আরেকটা মেকানিজম, এটা তোমরা বলতে পারো নাও বলতে পারো, আগে তিনটা বললেই এনাফ, ঠিক আছে? তারপরে যদি মাইস্থেনিয়া গ্রেভিস বা প্রবলেম বেস কোশ্চেন আসে, এটাও একটু পড়তে পারো। এখানে কি হয়, ফিগারটা দেখো, এখানে ফিগারটা দেখো। এই যে মাসেলে কি থাকে? ওখানে কি নার্ভ এন্ডিং থাকে না? মোটর নার্ভ এন্ডিং থাকে, তাই না? এবং মোটর নার্ভ এন্ডিং থাকে তোমার কি সিক্রেশন হয়? অ্যাসিটাইল কোলিন। অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হয় তোমার এই যে মাসেলে মোটর নার্ভ এন্ডিং এর সঙ্গে তোমার কি হবে? অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর থাকে, ওর সঙ্গে বাইন্ড করে মাসেলের ভিতরে প্রবেশ করবে, করে কি করবে? কন্ট্রাকশন করবে, তাই না? কিন্তু এক্ষেত্রে হবে কি, অ্যান্টিবডি আগে থেকে তৈরি করা থাকে। এই অ্যান্টিবডি তোমার করবে কি, এই যে মাসেলের যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর এর সঙ্গে বাইন্ড করবে। যদি এটা বাইন্ড করে তাহলে অ্যাসিটাইল কোলিন তোমার বাইন্ড, তখন তোমার ওই রিসেপ্টর থাকলেও না বাইন্ড করার জন্য, তাহলে তোমার কি মাসেল কি দুর্বল হয়ে গেল। তাহলে দেখো এখানে নিচেরটা হলো মাসেল এবং এগুলো হলো অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর, আর উপরেরটা হলো কি, এটা মোটর নার্ভ এন্ডিং। এবং এখান থেকে তোমার গ্র্যানুল আছে, দেখো এই গ্র্যানুল থেকে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হয়। নরমালি অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হয় তোমার হলো এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর বাইন্ড করবে এবং সেলের ভিতরে প্রবেশ করবে এবং সেলের কন্ট্রাকশন হবে, তাই তো? কিন্তু কোনো কারণে যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে এই অ্যাসিটাইল কোলিন রিসেপ্টরের এগেইনস্টে, তাহলে ওই অ্যান্টিবডি তখন কি করবে? এই রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করলো, যার ফলে সে আর খোলা থাকলো না। তখন কি অ্যাসিটাইল কোলিন যেটা রিলিজ হলো কিন্তু বাইন্ড করতে পারবে না, যা বলে মাসেলটা আবার কাজ করতে হবে না, তখন মাসেল উইকনেস হলো। এটাকে বলা হয় মাইস্থেনিয়া গ্রেভিস। এখানে যেমন দেখো অ্যান্টিবডি মেডিয়েটেড সেলুলার ডিসফাংশন। Sometimes instead of stimulation of target cell, impairment of function of the cell. An example in myasthenia gravis, antibodies are produced against acetylcholine receptors on motor inflate of skeletal muscle. This results in impairment of neuromuscular transmission, causing weakness of muscle. যেটা বললাম, নরমালি হলো কি যে মোটর নার্ভ এন্ডিং থেকে অ্যাসিটাইল কোলিন সিক্রেশন হচ্ছে, তারপর সেটা মাসেলের যে অ্যাসিটাইল কোলিন রিসেপ্টর আছে তার সঙ্গে বাইন্ড করে মাসেলে প্রবেশ করতেছে এবং মাসেল কন্ট্রাকশন করতেছে। কিন্তু যদি অ্যান্টিবডি তৈরি হয়ে থাকে এই যে রিসেপ্টরের এগেইনস্টে, তাহলে কি হবে? তখন ওর সঙ্গে বাইন্ড করবে, যার ফলে অ্যাসিটাইল কোলিন মোটর নার্ভ এন্ডিং থেকে রিলিজ হলো কিন্তু রিসেপ্টরের সঙ্গে বাইন্ড করতে পারবে না, তখন মাসেলটা তখন কাজ করতে পারবে না, যার ফলে মাসেল উইকনেস হয়ে যাবে। এটাই হলো মাইস্থেনিয়া গ্রেভিসে হয়। তাহলে এটা হলো টাইপ 2 হাইপার সেনসিটিভিটি। তাহলে এরপরে আসো টাইপ 3 or immune complex mediated hypersensitivity. ইমিউন কমপ্লেক্স মেডিয়েটেড হাইপার, ঠিক আছে? এবং এখানে তার মানে কি, এটা অ্যান্টিজেন এবং অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি করবে। এটা কিভাবে হয়? এক্সাম্পল হলো SLE, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, ফার্মার্স লাং, পলিআর্থ্রাইটিস নোডোসা এবং পোস্ট স্ট্রেপ্টোককাল গ্লোমারুলোনেফ্রাইটিস। আরেকটা বলি AGN, অ্যাকুট গ্লোমারুলোনেফ্রাইটিস বলি। তবে এই এক্সাম্পলের মধ্যে তোমার SLE এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং ফার্মার্স লাং, এই তিনটা অবশ্যই বলতে হবে, ঠিক আছে?
এই তিনটা না বললে আমরা কিন্তু পেঁচাবো কিন্তু। হ্যাঁ, যেমন এই তিনটা অবশ্যই SLE বলতে হবে, যেমন অ্যাথরিটি বলতে হবে, এবং ফার্মাসলা এক্সাম্পল। এটা কিভাবে হয় দেখো, মেকানিজম। নর্মালি একটু বলে নেই, একটা অ্যান্টিজেন যখন প্রবেশ করে আমাদের বডিতে, একটা অ্যান্টিজেন যখন প্রবেশ করে আমাদের বডিতে, তখন কি হয়, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তাই তো? অ্যান্টিবডি তৈরি হলে তখন কি হবে, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো। হ্যাঁ, যদি একটা ভাইরাস বা ব্যাকটেরিয়া বিরুদ্ধে যদি, ওটা তো অ্যান্টিজেন, তার এগেনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, তখন সেই অ্যান্টিবডি তখন সেই ভাইরাস বা ব্যাকটেরিয়ার সঙ্গে রিয়াকশন করবে এবং তার সঙ্গে কমপ্লেক্স তৈরি করবে, তাকে ডিস্ট্রয় করে দেবে। ঠিক আছে? এবং এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, নর্মালি আমাদের বডির যে রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, লিভার, এগুলো সেগুলোকে ক্লিয়ার করে দেয়, বডি থেকে বের করে দেয়। ঠিক আছে, নর্মালি। কিন্তু যদি এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স যদি এক্সেস অ্যামাউন্ট তৈরি হয়, তখন কি হবে, তখন সেগুলো তখন বডি কিন্তু তার ক্যাপাসিটি যখন বাইরে চলে গেল, তখন সেগুলো আমাদের বডিতে ডিপোজিট হয়ে থাকবে বিভিন্ন অর্গানে। যেমন ব্লাড ভেসেলে জমা হবে, কিডনিতে জমা হবে, কিডনির গ্লোমারুলার ক্যাপিলারি সেখানে জমা হবে, ব্রেনে জমা হবে, এই সমস্ত জিনিসগুলোতে জমা হয়ে থাকে। জমা যখন হয়ে যাবে, তখনই সেখানে তোমার কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হবে। কমপ্লিমেন্ট যখন অ্যাক্টিভেশন হবে, তখন কমপ্লিমেন্ট অ্যাক্টিভেশন হলে তোমার কি কি তৈরি হয় তোমরা জানো, একটা ম্যাক তৈরি হয়, তাই তো? ম্যাক কি করবে, সেলকে লাইসিস করে দেবে, যেখানে যেখানে তোমার ডিপোজিট হলো সেই সেলকে তখন ম্যাক লাইসিস করে দিল। হ্যাঁ, আর কি হয় তৈরি, তোমার কেমোটেক কি অ্যানাফাইলোটক্সিন তৈরি হয়। অ্যানাফাইলোটক্সিন কি কি তৈরি হয়, C5 C3 এগুলো তৈরি হবে। এগুলো তখন তোমার মাসেল ভ্যাজাবিল এর উপরে কাজ করবে। মাসেল ভ্যাজাবিলের উপরে যখন কাজ করবে, তখন মাসেল ভ্যাজাবিল থেকে তোমার সিক্রেশন হবে, তোমার এই সেরোটোনিন, হিস্টামিন এগুলো রিলিজ হবে, তখন এগুলো ভ্যাসেল ডাইলেশন করবে। হ্যাঁ, ভাস্কুলার পারমিটে বাড়া দেবে, এগুলো করবে, শকে প্যাসেঞ্জার যেতে পারে, মারা যেতে পারে। আর কি তৈরি হবে, তোমার হলো ক্যামোটেক্টিক ফ্যাক্টর তৈরি করবে। এটা কি, ওই তোমার C5 C3 এগুলো, তাই তো? এগুলো তখন করবে কি, নিউট্রোফিলকে অ্যাট্রাকশন করবে, যেখানে ডিপোজিট হলো তখন নিউট্রোফিল সেখানে চলে আসলো। যেমন কিডনিতে তোমার কিডনির অ্যান্টিজেন অ্যান্টিবডি জমা হবে কোথায়, গ্লোমারুলার বেসমেন্ট মেমব্রেন, এখানে তৈরি হবে, এখানে জমা হবে, আবার কিছু আবার ভিতরে চলে যায়। তখন এই নিউট্রোফিল তখন আসলো, এসে ওই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্সকে তারা মারতে পারে না। কি যেন গ্লোমারুলার বেসমেন্ট মেমব্রেন, ওটা খুব স্মুথ, যাবার সে নিউট্রোফিল যখন যাইতে পারলো না, আবার আর যখন যেগুলো তোমার সাবে ভিতরে চলে গেল, সেখানে নিউট্রোফিল যাইতে পারে না। যাবার নিউট্রোফিল তখন করবে কি, তখন তার যে লাইটিক এনজাইম সিক্রেশন করবে, ওই লাইটিক এনজাইম তখন করবে কি, তোমার সেলকে লাইসিস করে দেবে। আরেকটা ভাবে কাজ করবে কি, এই যে প্লাটলেট একে অ্যাক্টিভেশন করবে, করলে তোমার প্লাটলেট থ্রম্বোসিস হবে। তখন এসবগুলো হলো তোমার টাইপ 3 হাইপারসেনসিটিভিটি। এখন আমরা এখানে পড়ি, when antigen combines with its corresponding antibody, that means antigen antibody complex is formed. Normally, immune complex are promptly removed by reticuloendothelial system, that means macrophage in the liver and lungs. ঠিক আছে, নর্মালি তারা রিমুভ হয়ে গেল বাই রেটিকুলোএন্ডোথেলিয়াল সিস্টেম, মেইনলি বাই ম্যাক্রোফেজ ইন দ্য লিভার and spleen. কিন্তু when large amount of immune complexes are produced, deposited in different parts of the body, যেমন কোথায় কোথায় হতে পারে, ব্লাড ভেসেল ওয়াল, synovial membrane of joints, glomerular basement membrane of kidney, parietal plexus of the brain, এগুলো জায়গায় তারা ডিপোজিট হলো। ঠিক আছে,
ডিপোজিট হলো তখন কি হবে, এই যে ডিপোজিট হলে একটা হলো তিন ধরনের কমপ্লেক্স হবে, একটা লার্জার কমপ্লেক্স, একটা হলো ইন্টারমিডিয়েট কমপ্লেক্স, ইন্টারমিডিয়েট সাইজ, আর একটা হলো স্মলার। যেগুলো তোমার ইন্টারমিডিয়েট সাইজ সেগুলো তোমার কিডনিতে বের হয়ে যাবে, কিডনিতে বের হয়ে যায়। কিন্তু কিন্তু যদি লার্জার এবং যেগুলো স্মলার সেগুলো কি হয়, লার্জার ইমিউন কমপ্লেক্স আর ডিপোজিটেড অন দা বেসমেন্ট মেমব্রেন অফ ব্লাড ভেসেল ওয়াল অর কিডনি গ্লোমেরুলি। ঠিক আছে, লার্জার গুলো। আর যেগুলো স্মলার যেগুলো সেগুলো কি হবে, for smaller complex may pass through the basement membrane and deposited in the subepithelium. The intermediate যেগুলো সাইজ সেগুলো কিন্তু বের হয়ে গেল, যেগুলো লার্জ যেগুলো সেগুলো জমা হলো, এবং স্মলার যেগুলো সেগুলো জমা হলো এবং আরো ভিতরে চলে গেল, ভিতরে চলে গেল, ভিতরে চলে গেল। তখন কি হবে, তখনই তোমার হলো this deposited complex then activate complement। ঠিক আছে, এবং কোন পাথে কাজ করবে, ক্লাসিক্যাল পাথে, and then release complement 3A, 4A এবং 5A। এবং 3A, 4A, 5A তোমার কাজ করে, একটা হলো অ্যানাফাইলেটক্সিন হিসেবে কাজ করবে, আর একটা হলো কেমোটেকটিক ফ্যাক্টর হিসেবে কাজ করে। তখন তোমার কিভাবে কাজ করে দেখো, complement 3A, 4A and 5A are also called anaphylatoxin. They cause local mast cell degranulation which leads to increased vascular permeability. আরেকটা কি করতেছে, C3A, C4A, C5A also chemoattractive factor for neutrophil. So large number of neutrophil are attracted. সেখানে neutrophil চলে আসলো। neutrophil তখন কি করলো, because the complex is deposited on the basement membrane surface, basement membrane খুব পিচ্ছিল হয়, স্মুথ হয়, যাবার সেখানে তারা যাইতে পারবে না। তাহলে কি হবে, phagocytosis is impaired, so that the lytic enzyme are released during the unsuccessful attempts of the neutrophil to ingest the adhering immune complex. This lytic enzyme causes tissue damage. এটাকে বলা হয় frustrated phagocytosis। মানে নিউট্রোফিল তোমার বেসমেন্ট মেমব্রেন এখানে আসলো, কাছে আসলো, আবার যে এগুলো সাব এপিথেলিয়ামে চলে গেল, সেখানে নিউট্রোফিল যাইতে পারলো না, যবে তারা ইনকাল্প করতে পারলো না, তখন তারা কি ফ্রাস্ট্রেটেড হয়, তখন তার লাইটিক এনজাইম তার সিক্রেশন করে দিবে, যে তাও সেই অ্যান্টিজেন কমপ্লেক্সটা মারা যায়। তখন সেটা ভালো করতে গিয়ে তখন খারাপ করবে, কি টিস্যু ড্যামেজ করবে। এটাই হলো টাইপ 3 হাইপারটেনশন। তোমার এই ফিগারটা দেখে নাও, যখন একটা অ্যান্টিজেন প্রবেশ করলো, তাহলে ফিগারটা আবার বলতেছে কেন, অ্যান্টিজেন প্রবেশ করলো তখন অ্যান্টিবডি তার এগেইনস্ট তৈরি হলো, তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তোমার কমপ্লেক্স তৈরি করলো। এবং নর্মালি কি হয়, এই অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স রিমুভ বাই রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, বিশেষ করে ম্যাক্রোফেজ ইন দ্য লিভার অ্যান্ড স্প্লেন। কিন্তু যখন হিউজ অ্যামাউন্ট যখন তৈরি হলো, তখন কি হবে, লার্জ অ্যামাউন্ট তৈরি হলো, তখন দে আর ডিপোজিটেড ইন ডিফারেন্ট পার্ট, যেমন হলো ব্লাড ভেসেল ওয়াল, সাইনোভিয়াল মেমব্রেন অফ জয়েন্ট, পরের প্লেক্সাস অফ ব্রেন, তারপর কিডনির গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন, এখানে ডিপোজিট হলো। আর ডিপোজিট যখন হলো, তো ডিপোজিট কোথায় হবে, যেতে লার্জার কমপ্লেক্স যেগুলো সেগুলো ওই ব্লাড ভেসেলের যে গ্লোমেরুলার বেসমেন্ট মেমব্রেন সেখানে ডিপোজিট হলো, আর যেগুলো স্মলার যেগুলো সেগুলো তোমার হলো, সেগুলো পাস করে একবার সাব এপিথেলিয়ামে চলে গেল, আর ইন্টারমিডিয়েট সাইজ গুলো ইউরিনে বের হয়ে গেল। এখন যেগুলো ডিপোজিট হলো সেগুলো তখন আলটিমেটলি তোমার অ্যাক্টিভেট করলো কমপ্লিমেন্টকে, তখন কমপ্লিমেন্ট থেকে তৈরি হলো তোমার কমপ্লিমেন্ট 3A, 5A, 4A। আর কমপ্লিমেন্ট 3A, 4A, 5A এটার কাজ কি, একটা হলো, প্রথম কাজ হলো তোমার কেমোটে অ্যানাফাইলেটক্সিন। এটা কার উপর কাজ করবে, মাস্ট সেল এবং ভেসিকল। তখন মাস্ট সেল ভেসিকল তার যে এনজাইম সিক্রেশন করবে সেরোটোনিন, হিস্টামিন করলে সেখানে ভ্যাসোডাইলেশন করবে, পারমিটিভিটি বাড়িয়ে দেবে, যার ফলে ভাস্কুলার লিকেজ হবে এবং তোমার হাইপোটেনশন সরে যেতে পারে। আর কি হয়, কমপ্লিমেন্ট 3A, 5 এর আরেকটা কাজ কি, কেমোটেক্সিস তৈরি করা, তাই তো। কেমোটেক্সিস তারা কি করবে, নিউট্রোফিলকে তারা অ্যাট্রাকশন করতেছে। নিউট্রোফিল তোমার
কিডনি চলে গেল বা ব্লাড ভেসেল চলে গেল, যেহেতু তোমার গ্লোমারুলার বেসমেন্ট মেমব্রেন সেগুলো খুব স্মুথ, তারা সেখানে ওই যেখানে ডিপোজিট হলো সেখানে যাইতেই পারলো না, যার ফলে তারা ইনকাল করতেই পারলো না, ফ্যাগোসাইট করতে পারলো না। তখন তারা কেউ ফার্স্টেটেড হয়, তখন তাদের যে লাইটিক এনজাইম রিলিজ করবে, এবং লাইটিক এনজাইম এই লাইসোমাল এনজাইমগুলো তখন কি করবে, সেল লাইসিস করবে। আরেকটা কি হয়, ম্যাক তৈরি হয়, ম্যাকটা কি করবে, মেমে তোমার সেলকে লাইসিস করবে। আরেকটা ভাবে করতে পারে তোমার হলো প্লাটলেটকে উপর কাজ করে সেটা থ্রম্বাস তৈরি করবে। এইটা হলো টাইপ 3 হাইপার সেনসিটিভিটি। আচ্ছা, তাহলে কম্পিউটার 3 এ 4 তাহলে এগুলো হলো। তাহলে এখন টাইপ 3 হাইপার সেনসিটিভ রিঅ্যাকশন, এটা হলো দুই ধরনের। একটা হলো লোকালাইজড টাইপ অর আর্থাস রিঅ্যাকশন, আর একটা হলো সেরাম সিকনেস বা জেনারেলাইজড টাইপ। লোকালি একটা করবে, আর একটা হলো হোল সিস্টেমে করবে। ঠিক আছে, লোকালাইজড টাইপটাকে বলবো আর্থাস রিঅ্যাকশন। এটা কি আর্থাস রিঅ্যাকশন, এটা পরীক্ষা আসে, কিন্তু ভাইবা তো আমরা ধরি না, কিন্তু পরে রিটেন পরীক্ষা আসে। এটা কখন তৈরি হয়, ইট ডেভেলপস আফটার মাল্টিপল এক্সপোজার অফ অ্যান্টিজেন। একটা অ্যান্টিজেন বারবার যখন মানে প্রবেশ করে তখন এটা হবে। একই অ্যান্টিজেন বারবার মাল্টিপল এক্সপোজার যখন হচ্ছে তখন হচ্ছে, তখন কি হবে, একটা অ্যান্টিজেন বারবার যখন তৈরি হবে তখন অ্যান্টিবডিও তৈরি বেশি হবে, তাই না? যার ফলে ইমিউন কমপ্লেক্স অ্যান্টিবডি তৈরি হলো, এই অ্যান্টিজেন তখন অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, এবং অ্যান্টিবডিতে কি এই যে ইমিউন কমপ্লেক্স তৈরি হলো সেখানে পরিমাণটা কি থাকবে, বেশি অ্যান্টিবডি পরিমাণটা বেশি থাকবে। কি জন্য, অ্যান্টিজেন বারবার তোমার বডিতে প্রবেশ করার পরে অ্যান্টিবডি তৈরিটা বেশি হবে, তারপরে অ্যান্টিজেন এসে অ্যান্টিবডিটাই বেশি হবে। তখন এই ইমিউন কমপ্লেক্স ডিপোজিট হবে এবং তৈরি হয় কতক্ষণ সময়ের মধ্যে, 4 থেকে 8 ঘন্টার মধ্যে তৈরি হবে। হয় এগুলো ডিপোজিট হলো লোকালাইজড ডিপোজিট। ঠিক আছে, এটাকে বলবো হলো আর্থাস রিঅ্যাকশন বা লোকালাইজড রিঅ্যাকশন। এক্সাম্পল, ফার্মার্স লাং ডিউ টু ইনহেলেশন অফ স্পোর্স অফ অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিনোমাইসিটিস এক ধরনের হলো, এটা হলো ব্যাকটেরিয়া। ব্রাঞ্চিং তোমরা অলরেডি করছো, তারা স্পোর তৈরি করে কিছুটা, এগুলো এই স্পোরগুলো বারবার যখন লাংসে প্রবেশ করে তখন তৈরি করে ফার্মার্স লাং। একটাই যেমন জানা রাখো। আর সিস্টেমিক বা সেরাম সিকনেস বা জেনারেল টাইপ, এটা কি হয়, ইট ডেভেলপস ইন সিঙ্গেল এক্সপোজার অফ অ্যান্টিজেন। আগেরটা ছিল মাল্টিপল এক্সপোজার, আর এখানে সিঙ্গেল এক্সপোজার অফ অ্যান্টিজেন, একবার অ্যান্টিজেন প্রবেশ করলে হবে। এখানে কি হয়, একবার যদি তৈরি হলো তাহলে কি হবে, অ্যান্টিবডি তৈরি হবে, কিন্তু অ্যান্টিবডি তৈরিটা কম হবে, যেহেতু একবার ইয়ে হবে, অ্যান্টিবডি তৈরিটা কম হবে। যার ফলে আমরা বলতে পারি ইন ইমিউন কমপ্লেক্স অ্যান্টিজেন কনসেন্ট্রেশন ইজ মোর, অ্যান্টিজেনটা বেশি থাকবে, এবং অ্যান্টিজেন যখন বেশি থাকবে তখন এটা সলবল বেশি হবে। সলবল বেশি হওয়াতে এটা ওটা সিস্টেমে ব্লাড সিস্টেমে চলে যাবে, সিস্টেমের সার্কুলেশন চলে যাবে। ঠিক আছে, এবং সার্কুলেশন চলে গেলেই তখন ডিফারেন্ট পার্টস অফ বডিতে ডিপোজিট হবে। এবং তোমার কতক্ষণ সময় লাগে, অকার্স 8 to 10 days আফটার এক্সপোজার অফ অ্যান্টিজেন। তারপর কি হবে, ইট ইজ অলওয়েজ জেনারেলাইজড। তাহলে সেরাম সিকনেস কি হলো, আর এক্সাম্পল ডিলেড কমপ্লিকেশন অফ এটিএস এন্ড এডিএস, অ্যান্টিটিনার সেরাম এবং অ্যান্টি ডিপথেরিক সেরাম এবং রিউমাটয়েড আর্থ্রাইটিস। তাহলে কি হলো, সেরাম সিকনেস যেটা হলো, একবার যদি অ্যান্টিজেন প্রবেশ করে তাহলে সেটা হবে, এবং যেহেতু একবার অ্যান্টিজেন তৈরি হলো তাহলে অ্যান্টিবডি তৈরিটা কম হবে। তারপরে এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, সেটাকে বলবো ইমিউন কমপ্লেক্স। এবং এখানে কি অ্যান্টিবডি বেশি কম কিন্তু অ্যান্টিজেনটা বেশি, অ্যান্টিজেন বেশি হওয়াতে এটা সলবল হয় এবং সিস্টেমিক সার্কুলেশন চলে যাবে, এবং সেখান থেকে গোটা বডিতে চলে যাবে, তারপরে অ্যাকশনটা ইজ জেনারেলাইজড। এবং সময় লাগে কত, 8 to 10 days। এক্সাম্পল হলো ডিলেড কমপ্লিকেশন অফ এটিএস এবং এডিএস, রিউমাটয়েড আর্থ্রাইটিস। তবে এখন কিন্তু সৌভাগ্য যে আমরা কিন্তু এডিএস এখন তো ডিপথেরিয়া হয় না, তো ডিপথেরিয়া এখন হয় না, এবং এটিএসও আমরা কিন্তু এখন দেই না, এটিএস আমরা এখন দেই না, এটিএস এর পরিবর্তে আমরা টিআইজি আমরা দিই।
আগে কিন্তু হর্স থেকে নেওয়া হয়তো, এগুলো বিভিন্ন থেকে নেওয়া হয়তো, তো তারপর কমপ্লিকেশনটা বেশি হতো। এখন এগুলো আর দেওয়া হয় না, এগুলো এখন উঠেই গেছে বলা যায়, ভাই। এই এক্সাম্পল এটাই। এখন এই এই দুটার আমরা পার্থক্যটা জানবো, এটা পরীক্ষা আসে। অলরেডি আমরা পড়ছি কিন্তু প্রথম আগে জানি আর্থাস রিঅ্যাকশন অকার্স আফটার মাল্টিপল এক্সপোজার টু দ্য সাম অ্যান্টিজেন। আর্থাস রিঅ্যাকশন কি হলো? একটা একই অ্যান্টিজেন বারবার যখন প্রবেশ করবে তখন হলো আর্থাস রিঅ্যাকশন। আর সেরাম সিকনেস কখন হলো? যখন একটা অ্যান্টিজেন সিঙ্গেল ফার্স্ট টাইম যখন প্রবেশ করলো তখনই হবে এই রিঅ্যাকশনটা, অকার্স উইথ ফার্স্ট অ্যান্টিজেন। এবং এই যে অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স তৈরি হলো, এখানে আর্থাস রিঅ্যাকশন কি হবে? যেহেতু অ্যান্টিজেনটা বারবার তৈরি হলো, বারবার শরীরের ভিতরে প্রবেশ করলো, যার ফলে অ্যান্টিবডি তৈরিটাও বেশি হবে। এই জন্য বলতে পারি আমরা ফর্মড বাই অ্যান্টিবডি এক্সেস। এবং অ্যান্টিবডি যখন কমপ্লেক্স তৈরি হলো, অ্যান্টিবডি তৈরি হলে এটা ইনসলুবল হবে, তখন আর সিস্টেমিক চলে যেতে পারলো, এখানে লোকালাইজড রিঅ্যাকশন হলো, ঠিক আছে। এবং এটা হলো, আর সেরাম সিকনেস কি হলো? এটা যখন একটা অ্যান্টিজেন ফার্স্ট টাইম যখন প্রবেশ করলো তখন এটা হলো। এবং এখানে যেহেতু সিঙ্গেল এক্সপোজার হলো, যার ফলে অ্যান্টিবডি তৈরিটা কম হবে এবং অ্যান্টিজেন বেশি থাকবে। এই জন্য বলা হচ্ছে ফাউন্ড বাই অ্যান্টিজেন এক্সেস, সো অ্যান্টিজেন অ্যান্টিবডি কমপ্লেক্স সলুবল অ্যান্ড ডিস্ট্রিবিউটেড টু ডিফারেন্ট অর্গান, যার ফলে জেনারেলাইজড রিঅ্যাকশন অকার্স। এবং সময় কত লাগে? সিঙ্গেল, এবং এখানে আর্থাস রিঅ্যাকশন মাত্র সিঙ্গেল অর্গান ইনভলভ, আর সেরাম সিকনেস এখানে মাল্টিপল অর্গান ইনভলভমেন্ট হবে। আর সময়টা হলো 4 to 8 days, 8 hours in case of arthritis reaction, আর serum sickness লাগবে কত? 8 to 10 days of antigen inoculation। আচ্ছা, এক কাজ করি, এতক্ষণ মনে তোমরা পারবে না, মনে তোমরা জি স্যার। আজকের ক্লাসটা বাদ দেই। তোমাদের টাইপ 4 হাইপারসেনসিটিভিটি, টাইপ 4, আর হলো তোমার হলো এটা আরেকটা ক্লাস আমি নেব, ওই তোমার হলো টলারেন্স এন্ড অটো ইমিউনিটি। ওটা একটু ছোট আছে, ওটা একটা লেকচারে, ওটা মনে করো তোমার 1.5 ঘন্টা, এরকম এতক্ষণও লাগবে না, 1.5 ঘন্টা হলেই তোমার হয়ে যাবে। তাহলে ওই ক্লাসটা আমি কালকে আমি নেব না, কালকে পরশু নেব না, আমার সেমিনার আছে একটা পরশু দিন, তারপরে এই 2 দিন আমি নেব না। কালকে কিংবা রোববার সোমবার মঙ্গলবার 3 দিন আমি নেব না, বুধবারে তাহলে নেব আমি। ঠিক আছে, বুধবারে নেব, কালকে নেব না। ওকে, তাহলে বুধবারে নিলে মোটামুটি ইমিউনিটি শেষ হয়ে যাবে। আর কিছু কিছু থাকবে, সেগুলো তোমাদের অন্য স্যাররা পরে এগুলো নেবে এগুলো। আর তোমাদের পরীক্ষার ব্যাপারে বলি, আজকে আমি অলরেডি প্রিন্সিপাল স্যারের সঙ্গে কথা বলেছি, এবং এগুলো কিন্তু ওই যে ফ্যাকাল্টি মিটিং হয় রাজশাহীতে, তখন গেলে সেখানে সিদ্ধান্ত হবে। তোমাদের টেন্টেটিভ একটা ডেট 3rd উইকে দেওয়া হয়েছে, তাই তো? এটা কনফার্ম ডেট আসবে তোমার মিটিং এ, ধরে রাখো তোমার 3rd উইকেই ধরে রাখো পরীক্ষা, সেই হিসাবে তোমার পরীক্ষার প্রস্তুতি নাও। আর ইরেগুলার ছাত্ররা পরীক্ষা দিতে পারবে কিনা সেটা সিদ্ধান্ত আসবে, যেটা অনেকে ফোন করে আমাকে জানাইছে, এটা তোমাদের সিদ্ধান্ত সেখানেই হবে যে তোমরা দিতে পারবে কিনা, ঠিক আছে? তারপরে এটা কিন্তু সিদ্ধান্ত আমাদের উপরে না, সিদ্ধান্ত হলো যে ফ্যাকাল্টি মিটিং হয় সেখানে সিদ্ধান্ত আসবে। তবে তোমরা কিন্তু প্রস্তুতি নিতে থাকো, ইরেগুলার স্টুডেন্ট তোমাদেরকে বলতেছি, তোমরাও কিন্তু প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? শুধু এটুকুই বলি, প্রস্তুতি নিতে থাকো। তারপরে তোমার পরীক্ষা হবে কিনা সেটা পরের ব্যাপার, দিতে পারবে কিনা ওই আশায় না থাকে, তোমরা প্রস্তুতি নিতে থাকো, ঠিক আছে? স্যার স্যার এই মিটিংটা কবে হবে স্যার? এটা আমি এখন ডেট জানি না, যেটা যখনই হোক না কেন তোমার প্রস্তুতি নিতে থাকো, শুধু এটুকুই বলি। আর হলো যে সিদ্ধান্ত হলো যে রাজশাহী যদি দেয়, রংপুর যদি দেয় তাহলে আমরাও দেবো, বগুড়া যদি দেয়, ঠিক আছে, তাহলে আমরাও দেবো। আর যদি ওরা যদি না দিতে পারে তো আমরাও দিতে পারবো, এটাকে বলি। যা ফলে আমাদেরকে বলে এখন লাভ হবে না, এটা সিদ্ধান্ত মিটিংয়ে ফ্যাকাল্টি মিটিং, সেখানে সিদ্ধান্ত আসবে। আর তাহলে আমি আগামী কালকে রোববার সোমবার মঙ্গলবার 3 দিন আমি ক্লাস নেব না, বুধবারে আমি ক্লাসটা তোমাদের নেব, বুধবারে ক্লাস নিয়ে তোমাদের ইমিউনিটি তোমাদের শেষ করবো।
এবং আশা করি তোমার যে পার্সেন্টেজ তোমাদের কম হচ্ছে এটা কম আশা করি না। এই কাজগুলো যতটাই বোঝো কিন্তু পরে যখন নিজে পড়তে যাবা তখন কিন্তু কিছুই বুঝবে না কিন্তু, এবং তখন আমরা কিন্তু এগুলো রিপিট করবো না কিন্তু। তখন যারা ক্লাস করলো না তারা কিন্তু এগুলো কিন্তু মিস করতে, সেটা পরে বুঝবা। তখন খালি মুখস্থ করতে যাবে না, তখন ভাইভাতে কিছুই বলতে পারবে না তখন, আর রিটেনও ওই অর্ধেক লিখবো অর্ধেক লিখতে পারবে না। এটাই তোমাদের ভাগ্যে আছে। তোমাদের পার্সেন্টেজ এত কম, 60, সব দৈনিক দেখি 60 জন, কেন এইরকম হবে? ঠিক আছে, তাহলে আমি তোমার সেইভাবে প্রস্তুতি নাও, আগামী বুধবারে ক্লাস নেব।